ওকে, যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। এত শীত পড়েছে। দাদা ঠান্ডায় জমে যাচ্ছি। ঠান্ডায় তো আমি জমে গেছি অলরেডি। দাদা আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো শুনি। কিছুদিন যাবত লেকচার স্লাইড দেওয়া হয় না। কই লেকচার স্লাইড তো দিয়ে দিই, কি বলে? হ্যাঁ, আমি তো ক্লাস শেষে প্রত্যেকটা লেকচার স্লাইড দিয়ে দিই। কি বললা তুমি এটা? ও ওয়েব অ্যাপে দেওয়া হয় না, আচ্ছা সেটা তো আমি জানি না। ঠিক আছে, আমি আজকে আশাসকে ধরবো, ধরে বলবো কেন ওয়েব অ্যাপে দিচ্ছে না। ঠিক আছে, ওয়েব অ্যাপে দেওয়া হয়নি। ওকে ঠিক আছে। দাঁড়াও দেখি আশাসকে এখনই ফোন দিই। আশাসকে এখনই জানাই দিই। হ্যাঁ আশাস, কেমন আছো? আচ্ছা, ওই যে ওদের নিউটনিয়ান বলবিদ্যার মানে 25-এর সাইকেলে নিউটনিয়ান বলবিদ্যার হচ্ছে ওই প্র্যাকটিস শিটটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা তুমি একটা কাজ করো, প্র্যাকটিস শিটটা আমার একটু ইনবক্সে দাও তো, ফোনের ইনবক্সে দিয়ে দাও, মানে মেসেঞ্জারে। পারবা? আর ওরা ওরা বলতেছে ওই যে ওয়েব অ্যাপে লেকচার শিটগুলো নাকি দেওয়া হয় না কয়েকদিন যাবত। ঠিক আছে, ওইটা একটু দিতে। এই তো ঠিক আছে। ওকে, এই যে তোমাদের প্রবলেম সলভ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আজকে আমরা প্র্যাকটিস শিট থেকে হোমওয়ার্ক দিব। ঠিক আছে, ওকে। তাহলে আসো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের 12তম ক্লাস করব। তবে আজকের ক্লাসে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে। সেই সতর্কীকরণ হচ্ছে, তুমি যদি গত ক্লাস না করো, 11 নম্বর ক্লাস যদি তুমি না করো, খবরদার তুমি কিন্তু 12 নম্বর ক্লাস করবা না। ঠিক আছে, তুমি 11 নম্বর ক্লাস না করে খবরদার 12 নম্বর ক্লাস কিন্তু করতে আসবা না। তাহলে কিন্তু তোমার মাথায় কিছুই ঢুকবে না। ঠিক আছে, তো চলো আমরা গত ক্লাসে টাইপ 3 পর্যন্ত করছিলাম, তাই না? বলো তো, গত ক্লাসে আমরা টাইপ 3 পর্যন্ত করছিলাম না? হ্যাঁ, তাহলে আমরা এবার আসো টাইপ 4 করবো আজকে। তাহলে টাইপ 4 হচ্ছে হেলানো তল। গত ক্লাসে আমরা প্রথম টাইপ যেটা দেখছিলাম সেটা হচ্ছে সমতলে, সমতলে একটা অমসৃণ তলে, সমতলে বস্তুকে অনুভূমিকের সমান্তরালে টানা বা অনুভূমিকের সমান্তরালে ঠেলা, এই দুটো জিনিস একই। তারপরে টাইপ 2-তে আমরা দেখছিলাম যে আমরা কোণ করে টানবো, আলফা কোণ করে অনুভূমিকের সাথে আলফা কোণ করে টানবো। তারপরে টাইপ 3 আমরা দেখছিলাম যে অনুভূমিকের সাথে আলফা কোণ করে আমরা ঠেলবো, এই যে আলফা কোণ করে আমরা ঠেলবো। এই যে 3টা টাইপ দেখছিলাম। এইবার আসো হেলানো তল। তাহলে লিখো টাইপ 4, টাইপ 4 হচ্ছে হেলানো তল। টাইপ 4 হচ্ছে হেলানো তল, হেলানো অমসৃণ তল। কোনো বল প্রয়োগ করিনি, কোনো বল প্রয়োগ আপাতত করা হয়নি। তাহলে ক্ষেত্রটা কেমন দেখি একটু অ্যানালাইসিস করি। এটা হচ্ছে হেলানো তল। হ্যাঁ, এই হেলানো তলটা অমসৃণ তল। এবার এই হেলানো তলে, এই হেলানো তলের এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা কোণ। হেলানো তলের এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা কোণ। হেলানো তলের উপর একটা ব্লক রাখা আছে, এই যে ব্লকটা রাখা আছে। এবার অনেকের মনে হইতে পারে যে ভাই ব্লকটা কি এখানে স্থির থাকবে? যদি মসৃণ তল হইতো তাহলে স্থির থাকতো না, কিন্তু আমি কি বলছি, অমসৃণ তল, তার মানে ফ্রিকশন আছে। তাহলে এইবার কিন্তু এটা স্থির রাখা সম্ভব হবে। ঠিক আছে, আবার এমনও হইতে পারে নিচের দিকে পড়ে যেতে পারে। ধরো আমি রেখে দিয়েছিলাম, তলটাকে আস্তে 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 উপরের দিকে উঠাচ্ছি, একসময় কিন্তু নিচে পড়ে যাবে। ধরো যখন এই কোণের মানটা একটু কম ছিল তখন এই বস্তুটা এই তলে ছিল, আমি এই হেলানো তলের কোণের মানটা বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, একসময় দেখবা নিচে পড়া শুরু করবে। তাহলে যখন নিচে পড়া শুরু করতেছে তখন কিন্তু এই তলের উপর দিয়ে নিচে পড়তেছে, তলটা অমসৃণ তল। তাহলে যদি পড়তে থাকে, চলতে থাকে,
তাহলে এর উপর যে ঘর্ষণ কাজ করবে সেটা চল ঘর্ষণ। আর যদি এই তলে ফ্রিকশনের কারণে আটকে থাকে, স্থির থাকে, থেমে থাকে, তাহলে যতক্ষণ থেমে থাকবে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তাহলে আমরা এবার এই জিনিসটা অ্যানালাইসিস করব। কোনো বল প্রয়োগ করি নাই, আপাতত কোনো বল প্রয়োগ করি নাই। তো অনেকে এইটা ভাবে যে ভাই এখানে স্থির রাখা সম্ভব কিনা। হ্যাঁ সম্ভব, যখন অমসৃণ তল হবে তখন সম্ভব। কিন্তু মসৃণ তল হলে কোনোভাবেই কিন্তু এটাকে সামান্য 1 ডিগ্রি 2 ডিগ্রি, সামান্য 1 ডিগ্রি 2 ডিগ্রি কোণেও হেলানো তলে রাখা সম্ভব না, যদি মানে একেবারে মসৃণ তল হয়। তো এই তলটা অমসৃণ বলে এখানে স্থির রাখা সম্ভব। তাহলে আসো আমরা এবার দেখব এর উপর কতগুলো বল কাজ করতেছে, বলগুলোকে অ্যানালাইসিস করব। তাহলে দেখো নিচের দিকে কাজ করতেছে ওজন mg, একেবারে খাড়া নিচের দিকে ওজন mg, ওজন বলটা ক্রিয়া করছে। যেহেতু তলে রাখা আছে, হেলানো তলে, তাহলে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া সর্বদা তলের লম্ব বরাবর কাজ করে। অনেকে আহাম্মকি করে কি করে জানো, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর, এটা কিন্তু মনে করো যে একেবারে চরম লেভেলের ভুল হয়ে যাবে। এরকম ভুল করা যাবে না। তলের অভিলম্বিক প্রতিক্রিয়া নাম হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স, মানে তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে। তো এটা কি তলের সাথে লম্ব হইল? তাহলে অনেকে ভাবে ওজনের বিপরীতে মনে হয় অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করে, কথাটা ভুল। ওজনের বিপরীতে অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করে, অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করে তলের লম্ব বরাবর। তাহলে তলের লম্ব বরাবর এই হচ্ছে ক্রিয়ারত অভিলম্বিক প্রতিক্রিয়া, যেটা হচ্ছে আর। তাহলে এই দুইটা বল আছে, আর কোনো বল নেই, আমি কোনো বল দিই নাই। অনেকে বলতে ভাই ঘর্ষণ আছে কিনা, হ্যাঁ ঘর্ষণ আছে, তো গতি কোন দিকে সেটা বুঝেই তো ঘর্ষণ। তাহলে এবার আসো আমরা একটা কাজ করি, এমজিকে দুটো উপাংশে ভেঙে ফেলি। এমজিকে যদি দুইটা উপাংশে ভাঙা হয়, এমজিকে দুইটা উপাংশে যদি ভাঙা হয়, তাহলে একটা উপাংশ এই বরাবর থাকবে। তো তোমরা জানো আমি কিন্তু তোমাদের শিখাইছিলাম এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা কিভাবে, আরেকবার ছোট্ট করে একটু বলে দিই, আরেকবার ছোট্ট করে বলে দিই। এই কোণটা থেটা হলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থেটা, পুরো কোণটা 90। তাহলে এই কোণটা যদি 90 মাইনাস থেটা হয়, তাহলে এই কোণটা থেটা হলেই একমাত্র পুরো কোণটা 90 হয়, কি তাই না? কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে তাহলে দেখো এইটা যদি থেটা হয়, এটা থেটা হলে এটা থেটা হবে, এটা এমজি, তাহলে তার এই উপাংশটা এমজি কস থেটা, আর এই বরাবর যে উপাংশটা সেটা ভায়া এমজি সাইন থেটা। এমজি কিন্তু এখন আর নাই, এমজি মরে গেছে, কেন? এমজিকে দুইটা উপাংশে ভেঙে ফেলছি। তাহলে তলের লম্ব বরাবর আর, তলের লম্ব বরাবর আর, আর এর বিপরীত দিক বরাবর এমজি কস থেটা, আর হেলানো তল বরাবর এমজি সাইন থেটা। এই এমজি সাইন থেটার কারণে নিচের দিকে পড়ে যাইতে চায়। যদি তলে ফ্রিকশন না থাকতো তাহলে এই এমজি সাইন থেটার কারণে তল বরাবর নিচের দিকে নেমে আসতো, এই বলের কারণে তল বরাবর গতিশীল হতো, কিন্তু এই তলে একটা ফ্রিকশন আছে। তাহলে ফ্রিকশন কাজ করে এই বস্তুটাকে স্থির রাখতে পারবে। তাহলে ফ্রিকশনটা কোন দিক বরাবর কাজ করবে? ফ্রিকশনটা কাজ করবে গতি যেদিকে হইতে চাই তার বিপরীত দিক বরাবর। বুঝতে হবে ফ্রিকশন কোন দিক বরাবর কাজ করবে। দেখো আপেক্ষিক গতি কোন দিকে, এই বস্তুটা পড়ে যাইতে চাই, বস্তুটাকে জিজ্ঞেস করো না যে বস্তুটা পড়ে যাইতে চাই কোন দিকে, দেখবা বলবে নিচের দিকে পড়ে যাইতে চাই। তাহলে ফ্রিকশন কাজ করবে যদি থেমে থাকে, তাহলে ঘর্ষণের কারণে থেমে আছে, ফ্রিকশনের কারণে থেমে আছে, তাহলে ফ্রিকশন কাজ করবে যেদিক বরাবর গতি সৃষ্টি হইতে চায় তার বিপরীত দিকে। এবার যদি থামায় রাখতে পারে তাহলে এফএস, আর যদি থামায় রাখতে না পারে তাহলে গতিশীল যদি হয়ে যায় তখন এখানে হবে এফ কে। স্থির থাকা অবস্থায় কি হবে? এফএস, আর গতিশীল হয়ে গেলে এফএস এর জায়গায় চলে আসবে এফ কে। তাহলে এবার আসো চলো ঘর্ষণ আর স্থিতি ঘর্ষণ। তো প্রথমে আসো স্থিতি ঘর্ষণ, প্রথমে আসো স্থিতি ঘর্ষণ। ওকে, তাহলে স্থিতি ঘর্ষণে আসো। স্থিতি ঘর্ষণে কি, উপরে সমান সমান নিচে স্থিতি থেমে আছে, তাহলে লব্ধি বল শূন্য, দ্যাট মিনস আর সমান সমান এমজি কস থেটা আর এফ এস সমান সমান এমজি সাইন থেটা। তাহলে স্থিতি ঘর্ষণে আর সমান সমান এমজি কস থেটা এবং এফ এস সমান সমান এমজি সাইন থেটা। হয়ে গেল, এটাই সূত্র, দুটো সূত্র শেষ। এবার আসো চলো ঘর্ষণ। যদি চলো ঘর্ষণ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? চলো ঘর্ষণ এবার চলতেছে, তো কোন দিকে চলবে? এমন তো না যে হেলানো তলে এমনি এমনি উপরে ওঠা, এটা কি সম্ভব? ঘর্ষণ যেদিকে সেই দিকে কি যাওয়া সম্ভব? ঘর্ষণ কাজ করবে গতির বিপরীত দিকে। তাহলে এই দিক বরাবর গতি সৃষ্টি হইতে চায়, এই দিক বরাবর গতি সৃষ্টি হইতে চায়, ফ্রিকশন কাজ করবে গতির বিপরীত দিক বরাবর। তাহলে এইবার ফ্রিকশন কাজ করে বস্তুটাকে আর থামায় রাখতে পারে নাই, তাহলে এই যে ফ্রিকশনটা এটা হবে এফ কে। তাহলে আসো এবার, তাহলে উপরে তো আর উঠে যায়নি, তল বরাবর নিচের দিকে তো আর ঢুকে যায়নি, তাহলে আর সমান সমান এমজি কস থেটা। দেখো এইটা কিন্তু সবসময় একই হয়। দেখো আগেও আমরা তিনটা টাইপে যা লিখছিলাম, উপরে সমান সমান নিচে, এটা চোখ বন্ধ করে লিখে ফেলবা, ঠিক আছে? চোখ বন্ধ করে লিখে ফেলবা। এইবার আসো কোন দিকে গতি? এমজি সাইন থেটা। তাহলে এটা বড়, তা থেকে এফ কে ছোট, ইকুয়াল টু এম এ, শেষ। তাহলে এমজি সাইন থেটা, এমজি সাইন থেটা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। আবার সে একই কথা, যদি
সমবেগে চলে তাহলে ত্বরণ হবে 0, আর যদি ত্বরণ নিয়ে চলে তাহলে a নট ইকুয়াল টু 0। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, তাহলে এটা হচ্ছে টাইপ 4, হয়েছে না? সবাই বুঝে গেছো না? বলো। এবার টাইপ 5। টাইপ 5 হচ্ছে ওই হেলানো তলই, কিন্তু এবার আমরা বল প্রয়োগ করব। তাহলে এবার হেলানো তলে, হেলানো অমসৃণ তল, হেলানো অমসৃণ তল, এবার তল বরাবর উপরের দিকে, তল বরাবর উপরের দিকে এফ বল প্রয়োগ করলে, এফ বল প্রয়োগ করলে, তল বরাবর উপরের দিকে এফ বল প্রয়োগ করব আমরা। দেখো তাহলে হেলানো তল, এই কোণটা হচ্ছে থেটা। তাহলে এই হচ্ছে বস্তুটা, ব্লকটা এখানে রাখা আছে, এই হচ্ছে ব্লকটা, এই কোণটা থেটা। এবার এর ওজন কাজ করছে নিচের দিকে, এর ওজনটা কাজ করছে নিচের দিকে। তাহলে ওজন এমজি, ওজন এমজি, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া। আর এই ফ্রি বডি ডায়াগ্রাম, এই বলগুলাকে উপাংশে বিভাজন করে লেখাটাই মূল কাজ। এটা যে পারবে সে ম্যাথ পারবে। এবার এমজিকে দুটো উপাংশে ভেঙে ফেলবো। তাহলে আগের মতো এমজিকে দুটো উপাংশে ভাঙলে এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা, এটা এমজি কস থেটা, এটা এমজি সাইন থেটা। যখনই এমজিকে দুইটা উপাংশে ভেঙে ফেলবা তখনই এমজিকে ক্রস দিয়ে দিবা, কারণ ও মরে গেছে, ও মরে গিয়েই দুইজন প্রতিনিধিত্বকারী দিয়ে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা। এইবার আমি বল প্রয়োগ করছি, কিন্তু এইবার আমি বল প্রয়োগ করে টানছি, কিন্তু আমি এবার এই দিক বরাবর বল প্রয়োগ করে টানছি, এই বরাবর। দেখো পড়ো, যে তল বরাবর উপরের দিকে, তল বরাবর উপরের দিকে এফ বল প্রয়োগ করলে, এই যে এফ বল কিন্তু এবার আমি প্রয়োগ করছি। ওকে, এইবার আসো ফ্রিকশন টাইপ 5 হবে। ও আচ্ছা, হ্যাঁ টাইপ 5 হবে। আচ্ছা দাও, সমস্যা নেই, যা টাইপ 4 তাই টাইপ 5। ঠিক আছে, যেমন 19-20, তাহলে 4-5, সমস্যা কোথায়? তাহলে আসো, হেলানো তল বরাবর উপরের দিকে এফ বল প্রয়োগ করছি। এইবার কথা হচ্ছে ভাই, এবার ফ্রিকশন কোন দিকে? ভালো করে বোঝো, এবার ফিল করো ফ্রিকশনটা কোন দিকে। আগের বার তুমি ফ্রিকশন কোন দিকে দিছিলা? উপরের দিকে, কারণ বস্তু এই বরাবর আসতে চায়, বস্তুর এই বরাবর গতি, এই বরাবর বস্তু পড়ে যাইতে চায়, ফ্রিকশন উপরের দিকে। তাহলে এইবার ফ্রিকশনটা কোন দিকে থাকবে বলো? আমি বস্তুটাকে টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ফ্রিকশন থাকবে এমজি সাইন থেটার দিকে না? বোঝো, যে বরাবর বস্তু যাবে ফ্রিকশন কাজ করবে তার বিপরীত দিকে। তাহলে ফ্রিকশন এবার কাজ করবে কার দিকে? এমজি সাইন থেটার দিকে ফ্রিকশন কাজ করবে, উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছি। এইবার ভালো করে শোনো, ঠিক আছে? ভালো করে এভাবে কান পরিষ্কার করো। এবার ভালো করে শোনো, আমি যে উপরের দিকে নিয়ে যাচ্ছি এটা তোমার কে বললো? আমি উপরের দিকে বল দিচ্ছি, কিন্তু আমি এত ছোট মানুষ আর এটা এত ভারী বস্তু, আমি উপরের দিকে বল দিয়ে নিতে পারতেছি না। বুঝলা? আমি উপরের দিকে বল প্রয়োগ করছি, কিন্তু আমি যে উপরের দিকে নিয়ে যাচ্ছি সেটা তোমার কে বললো? আমি এমনও তো হইতে পারে, আমি আমি টানতেছি কিন্তু এটা এত ভারী, আমি উপরের দিকে নিতে পারতেছি না, বস্তু নিচের দিকে নামতেছে। কি হইতে পারে না বলো? তাই না? হইতে পারে কি না? ঠিক আছে, তাহলে বস্তু যে এবার উপরের দিকে উঠছে এই কথা কিন্তু বলা নাই। তাহলে এইবার দেখো ফ্রিকশন কোন দিকে, বুদ্ধি খাটায় বুঝতে হবে। তাহলে আমরা কি করব? আমরা দেখতেছি তল বরাবর উপরের দিকে আমি টানতেছি এফ, আর তল বরাবর নিচের দিকে এমজি সাইন থেটা। আমরা দেখব এই দুইটার মধ্যে কে বড়। সম্ভাবনা দুইটা, এফ বড় হইতে পারে, এমজি সাইন থেটা ছোট হইতে পারে। আবার এমজি সাইন থেটা বড় হইতে পারে, এফ ছোট হইতে পারে। কথা বুঝতে পারছো? তাহলে এবার ঘটনা ঘটতে পারে দুটো, এফ বড় হইতে পারে, এমজি সাইন থেটা ছোট হইতে পারে। তাহলে চিন্তা করো, আমরা প্রথমে ধরে নিলাম যদি যদি এফ এমজি সাইন থেটা থেকে বড় হয়, তার মানে আমি জিতে গেছি আর কি, আমি টেনে নিয়ে যাচ্ছি উপরের দিকে। ঠিক আছে, তাহলে আমি টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছি, কারণ এফ বড় যে। তাহলে এবার এই এই দুইটার মধ্যে কে বড় এটা আগে অ্যানালাইসিস করতে হবে। এই ক্ষেত্রে এটা আগে অ্যানালাইসিস করতে হবে।
আন্দাজে ঢিল ছড়া যাবে না, আগে বুঝতে হবে কে বড়। এফ আর এমজি সাইন থিটার মান আলাদা আলাদা করে বের করব, বের করে দেখব কে বড়। তাহলে যে বড় এই ব্লকটা সেই দিক বরাবর যাইতে চাই। এইবার আসো ফ্রিকশন। ফ্রিকশন সবসময় দুর্বলের পক্ষে যায়, যে ছোট তার পক্ষে যায়। যেমন এফ বড়, তাহলে এফ যদি বড় হয়, এমজি সাইন থিটা যদি ছোট হয়, তাহলে এই ব্লকটা উপরের দিকে উঠতে চাবে। এবার ব্লক যখনই উপরের দিকে উঠতে চাইবে, ব্লক যখনই উপরের দিকে গতি সৃষ্টি করতে চাইবে, তখন এই তলে ফ্রিকশন কাজ করবে ব্লকের আপেক্ষিক গতির বিপরীত দিকে। বুঝলা? বুঝতে পারছো? বুঝতে পারছো? যদি এমন হয় এমজি সাইন থিটা বড় আর এফ ছোট, ঠিক আছে, আমি মনে করো টেনে নিতে পারতেছি না উপরের দিকে, এমজি সাইন থিটা বড়, বস্তু ভারী বেশি, তাহলে তখন তখন এটা বড় এটা ছোট, তাহলে বস্তু তখন এই দিকে যাওয়া শুরু করবে, বস্তু এই দিকে যাইতে চাইবে, এই দিক বরাবর গতি সৃষ্টি, তখন এই তলে ফ্রিকশন কাজ করবে গতির বিপরীত দিকে। তাহলে দেখো, মনে করো মনে করো এই বই তো আনা যাবে না, ধরো এইটা হচ্ছে তল, এই যে এটা হচ্ছে তল, এই যে এটা হচ্ছে তল। এবার এই তলে বস্তু, এই যে মোবাইলটা আমার বস্তুটা, এটা যদি এবার উপরের দিকে ওঠে, উপরের দিকে ওঠে, তাহলে গতি উপরের দিকে উঠতে চায় বা উঠে, তাহলে ফ্রিকশন কাজ করবে নিচের দিকে। আর যদি নিচের দিকে নামতে থাকে, গতি এই দিকে, তাহলে ফ্রিকশন কাজ করবে উপরের দিকে। অর্থাৎ ফ্রিকশন সবসময় গতির বিপরীতে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে ফ্রিকশন নিচের দিকেও কাজ করতে পারে, উপরের দিকেও কাজ করতে পারে, সেইটা আমাদের কে বলবে, কে বড় কে ছোট সে বলবে। তাহলে যদি এফ বড় এমজি সাইন থিটা হয়, এফ এর মানটা বড় আর এমজি সাইন থিটা ছোট, তাহলে এফ বড়, বস্তু উপরের দিকে যাইতে চায়, তাহলে গতি উপরের দিকে, তাহলে ফ্রিকশন কাজ করবে এমজি সাইন থিটার দিকে। তাহলে এমজি সাইন থিটার দিকে ফ্রিকশন, এই যে এই দিক বরাবর ফ্রিকশন। তাহলে ফ্রিকশনটা যদি স্থিতি ঘর্ষণ হয়, যদি থামায় রাখে তাহলে এফএস, আর যদি চলতে থাকে তাহলে এফকে। ওকে, তাহলে চলো লিখে ফেলি, চলো ঘর্ষণ আর স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ মানে লব্ধি বল শূন্য ভাই, স্থিতি ঘর্ষণ মানে লব্ধি বল শূন্য। আসো, আর সমান সমান এমজি কস থিটা, এটা সবসময় একই থাকবে। এবার আসো, এই বস্তুর উপর এই দিক বরাবর বল এফ, আর দুর্বলের পক্ষে গিয়ে এমজি সাইন থিটা কম ছিল তো, ছোট ছিল তো, ওই দুর্বলের পক্ষে গিয়ে ঘর্ষণে অ্যাড হয়েছে, তাহলে এফ সমান সমান এমজি সাইন থিটা প্লাস হচ্ছে এফএস। ওকে, ডান। এবার আসো চলো ঘর্ষণ। তাহলে চলো ঘর্ষণ হলে, চলো ঘর্ষণ হলে আর সমান সমান এমজি কস থিটা, আর সমান সমান এমজি কস থিটা। ওকে, চলো ঘর্ষণ। এবার আমরা আমরা কোনটা ধরে নিছি, এফ, এফ বড় এমজি সাইন থিটা, তাহলে বস্তুর গতি, আপেক্ষিক গতি কোন দিকে, এই যে গতি এই দিকে, এই দিক বরাবর গতি, গতি গতি সৃষ্টি করতে চাই বা করে, তাহলে এই দিক বরাবর যদি গতি হয় তাহলে এফ থেকে ওটা বাদ দিব, তাহলে এফ থেকে বাদ এফ কে, ঠিক আছে, বাদ এমজি সাইন থিটা, মানে এইটা থেকে ওই দুইটা বিয়োগ হবে। তাহলে এফ থেকে এফ কে, কেন এফ কে, কারণ চলো ঘর্ষণ, বাদ এমজি সাইন থিটা ইকুয়াল টু এম এ। যদি চলে সমবেগে তাহলে হবে এ শূন্য। তোমাকে আমি ফ্রিকশনের ম্যাথের বস বানাই দিব যদি এই জিনিসগুলো বোঝো, ঠিক আছে। অনেকে মনে করো অ্যাডমিশন টেস্ট দিতে যায়, তাও এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকে না, আর তুমি সেই জিনিসগুলো এখন থেকে পেয়ে যাচ্ছ, তাহলে এগুলোর কিন্তু মর্যাদা দিতে হবে তোমার। সমবেগে এ শূন্য, আর যখন ত্বরণ নিয়ে চলবে তাহলে এ নট ইকুয়াল টু 0। ওকে, খুবই ইজি, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, বুঝতে হবে। তাহলে এবার আসো টাইপ 5, সরি টাইপ 5 তো গেল না, টাইপ 5, এবার টাইপ 6। টাইপ 6 হচ্ছে হেলানো অমসৃণ তল, হেলানো অমসৃণ তল তল বরাবর উপরের দিকে এফ বল প্রয়োগ করলে, উপরের দিকে এফ বল প্রয়োগ করলে। এমন কথা হচ্ছে, অনেকে বলতে পারো ভাই এটা তো আগেরটাই, তো তুমি বুঝে গেছো আগেরটা হইলেও কোথায় পার্থক্য হবে, তুমি বুঝে গেছো আশা করি।
তাহলে আগেরটা হইল পার্থক্য আছে একটু না, কি পার্থক্য? এটা থেটা, এটা হচ্ছে ব্লকটা, তাহলে ওজন কাজ করছে এমজি নিচের দিকে, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর, আর এই এমজিকে দুটো উপাংশে ভেঙে ফেলতে হবে, এই বরাবর একটা উপাংশ আর এই বরাবর একটা উপাংশ, এটা থেটা হলে এটা থেটা, এমজি কস থেটা, এই বরাবর এমজি সাইন থেটা। এমজি তাহলে মরে গেছে, তাড়াতাড়ি এমজি কে মেরে ফেলো, বাদ। এইবার আমি বল প্রয়োগ করছি, টানছি হেলানো তলের উপরের দিকে, তল বরাবর তল বরাবর তল বরাবর তল বরাবর এই বল প্রয়োগ করে উপরের দিকে টানছি। এবার হেলানো তলের উপরের দিকে প্রযুক্ত আমার কর্তৃক বল এফ, নিচের দিকে ওজনের উপাংশ এমজি সাইন থিটা। আগের বার এফ বড় ছিল, এমজি সাইন থিটা ছোট ছিল, আমি টেনে নিয়ে গেছিলাম উপর, আমি জিতে গেছিলাম, এবার আমি হেরে গেছি। এবার এমজি সাইন থিটা, এবার যদি এমজি সাইন থিটা এইটা বড় হয় আর এফ যদি ছোট হয়, তাহলে বস্তু কোন দিকে যাইতে চায়? নিচের দিকে যাইতে চাই, তাহলে গতি সৃষ্টি করতে চাই নিচের দিকে, তাহলে এই দিক বরাবর গতি হইতে চাই, এই দিক বরাবর গতিশীল হইতে চাই বা হয়। ওকে, কি ক্লিয়ার? তাহলে এই দিক বরাবর যদি গতিশীল হইতে চাই বা হয়, তাহলে ফ্রিকশন কোন দিকে? বস্তু যদি নিচের দিকে নামতে থাকে, ফ্রিকশন উপরের দিকে, তাহলে ফ্রিকশন এই তলে এই বরাবর, ফ্রিকশন এই তলে এই বরাবর ফ্রিকশন, তাহলে এটা হচ্ছে এফএস অথবা এফকে, এফএস অথবা এফকে। ওকে, এটা এফএস অথবা এফকে। তাহলে আসো স্থিতি ঘর্ষণ আর চল ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ আর সমান সমান এমজি কস থিটা, এমজি কস থিটা। ওকে, আর এইটা সমান সমান এইটা, তাহলে এফ প্লাস এফ এস, এটা সমান সমান এমজি সাইন থিটা। ওকে, আর চলো ঘর্ষণ, চলো ঘর্ষণ যখন হবে তখন আর সমান সমান এমজি কস থিটা, এটা চোখ বন্ধ করে লিখে ফেলবা। এইবার বলো চলো ঘর্ষণে বস্তু কোন দিকে যাবে? চলো ঘর্ষণে বস্তু কোন দিকে যাবে? এবার এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এমজি সাইন থিটা মাইনাস এফ কে মাইনাস এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এই তো অনেকে উত্তর দিয়ে দিছো। হোসেন আহমেদ উত্তর দিয়ে দিছে, গুড, ভেরি গুড হোসেন আহমেদ, ভেরি গুড। এবার এ আগের মতো যদি সমবেগে চলে তাহলে এ জিরো, আর যদি ত্বরণ নিয়ে চলে তাহলে এ নট জিরো হবে। ডান? হ্যাঁ, গুড, ভেরি গুড। এই তো তোমরা বুঝে গেছো। দাদা আজকে একটু আগে ছুটি দিয়েন, কোথায় যাবা তুমি? একটু আগে ছুটি নিয়ে তুমি কই যাবা? এবার টাইপ 7, টাইপ 07, হেলানো অমসৃণ তল, হেলানো অমসৃণ তল, এর অনেক অনেক টাইপ হইতে পারে। তো আমরা এই যে 7 নম্বর টাইপ পর্যন্তই শেষ করব, মানে এগুলা তুমি বুঝলে এরপরে যদি অন্য কিছু দেয় তাও তুমি পারবা। অনেক টাইপ হইতে পারে। ধরো টানা ঠেলা দুটো একসাথে হইতে পারে না? পারে। কেউ একজন টানতেছে, কেউ একজন কোন করে ঠেলতেছে, হইতেই পারে। তাহলে দুটো একসাথে, তো তুমি যদি একটা আলাদা করে পারো তাহলে দুটো একসাথে কেন পারবা না? অবশ্যই পারবা। কি ক্লিয়ার? তাহলে হেলানো অমসৃণ তল, এবার তলের সাথে আলফা কোণে টেনে উঠালে, টেনে উঠালে মানে তলের সাথে আলফা কোণে টেনে নিয়ে যাচ্ছে আর কি, বা টানার চেষ্টা করতেছি। কোনটা থেটা? এই হচ্ছে বস্তুটা, তাহলে নিচের দিকে ওজন এমজি, আর এইটা হচ্ছে আর, নিচের দিকে ওজন এমজি, এটা হচ্ছে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর। এবার এমজি কে দুটো উপাংশে ভেঙে দিব, এমজি দুটো উপাংশে ভাঙলে এটা থেটা, এটা থেটা। দেখবা এই চিত্র আঁকতে আঁকতে মনে করো ওই যে অনেক সময় প্রো লেভেলের আর্টিস্ট যারা, তারা যখন চিত্র আঁকে দেখবা এক টান দিয়ে ঘেচাং ঘেচাং করে চিত্র আঁকে। তো তুমি কয়েকবার এই সার্কিট বলতেছি চিত্র, এই যে তোমাদের আগের ব্যাচকে একটু আগে সার্কিট পড়াইলাম, তো
তো সার্কিট বলে ফেলছে। আচ্ছা যাই হোক, এই চিত্র এগুলো একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে দেখবা কোনো ব্যাপারই না এগুলো আঁকা। তাহলে এটা এমজি হলে এটা থেটা, এমজি কস থেটা, আর এটা এমজি সাইন থেটা, এমজি সাইন থেটা। এইবার আসো এমজির ঠুস, এমজি মরে গেছে। তাহলে এবার তল বরাবর, এইটা তো তল, তাহলে ভালো করে শুনিও, তলের সাথে তলের সাথে তল বরাবর টানি নাই, তল বরাবর টেনে তুলি নাই, তলের সাথে এই যে তলটা, এই যে তলটা, এই তলের সাথে, এই তলের সাথে আলফা কোণে টেনে নিচ্ছি, তলের সাথে আলফা কোণে টেনে নিচ্ছি এইভাবে, তলের সাথে আলফা কোণে টেনে নিচ্ছি, দ্যাট ইজ এফ, এই কোণ আলফা। এইবার কি হবে? ঠিক আছে, এইবার কি হবে? তুমি আগেরটা বুঝলে এটাও পারবা, পারবা কেমনে? নাও এফকে দুটো উপাংশে ভাঙো না, এই যে এফ একে দুটো উপাংশে ভেঙে ফেলো। তাহলে এই দিক বরাবর একটা উপাংশ, এই দিক বরাবর একটা উপাংশ, এফ এর উপাংশ এফ কজ আলফা, এফ কিন্তু আর নাই, আর এই দিক বরাবর আর একটা উপাংশ এফ, এফ সাইন আলফা, এফ কিন্তু মরে গেছে, এফ কে দুটো উপাংশ, এমজি কে যেমন দুটো উপাংশ ভাঙছি ঠিক তেমনি এফ কে দুটো উপাংশ, এফ কিন্তু আর নাই, এফ মরে গেছে। তাহলে এই দিক বরাবর এফ কজ আলফা, এই দিক বরাবর এফ সাইন আলফা, হয়ে গেল, শেষ। এইবার ঠিক আগের মতো, এবার ঠিক আগের মতো, তো এখানে আমরা দুটো টাইপ বানাবো না, এই একই চিত্রের জন্য দুইবার লিখে ফেলবো। ঠিক আছে, একই চিত্রের জন্য দুইবার লিখে ফেলবো। আচ্ছা, তো দেখো, বলো ফ্রিকশন কোন দিকে, দেখি তোমরা বলো তো, বলো তো ফ্রিকশনটা কোন দিকে, বলো। দুটো আলাদা করে টাইপ বানাবো না এবার। তাহলে 1 নম্বর, যদি যদি আমি হেলানো তলের উপরের দিকে নিচ্ছি এফ কজ আলফা, আর এই দিক বরাবর এমজি সাইন আলফা, ঠিক আছে, তাহলে যদি এফ কজ আলফা, এই যে দেখো এফ কজ আলফা, এইটা যদি বড় হয়, আলাদা একটা চিত্র আঁকতে হবে, না হলে ঘর্ষণ বোঝা যাবে না। আচ্ছা যাই হোক, যদি এফ কজ আলফা এইটা যদি এমজি সাইন আলফা থেকে বড় হয়, এমজি সাইন থেটা থেকে বড় হয়, এফ কজ আলফা এমজি সাইন থেটা থেকে বড় হয়, এইটা বড় এইটা ছোট, তাহলে ফ্রিকশন নিচের দিকে। ঠিক আছে, তাহলে ফ্রিকশন নিচের দিকে, এই যে এইদিকে এফএস অর এফকে, এফএস অর এফকে। তাহলে স্থিতি ঘর্ষণে কি হবে? স্থিতি ঘর্ষণে, স্থিতি ঘর্ষণে কি হবে? আর এফ সাইন আলফা এই দুইটা সমান সমান এমজি কস থেটা, তাহলে আর প্লাস এফ সাইন আলফা উপরে সমান সমান নিচে এমজি কস থেটা, আর ডানে সমান সমান বামে, তো এফ কজ আলফা এইটা সমান সমান ওই পাশে এমজি সাইন থেটা প্লাস এফএস, প্লাস এফএস, এই হচ্ছে ঘটনা। আর চলো ঘর্ষণ যদি হয়, চলো ঘর্ষণ, তাহলে চলো ঘর্ষণ হলে এই যে এটা বড়, তাহলে গতি এই দিক বরাবর, এই দিক বরাবর গতি, গতি সৃষ্টি হইতে চায় বা হয়, তাহলে উপরে সমান সমান নিচে এটা ফিক্স থাকবে, আর প্লাস এফ সাইন আলফা এটা সমান সমান এমজি কস থেটা। ওকে, তাহলে এফ কজ আলফা মাইনাস এমজি সাইন থেটা মাইনাস এফ কে ইকুয়াল এম। ঠিক আছে, সমবেগে এ হইবে 0, আর ত্বরণ নিয়ে চললে এ হইবে নট 0। বুঝলা, বরিশালের ভাষা হইবে। ওকে, ডান। গুড, ভেরি গুড। তো আমি এখানে চাইছিলাম আর একটা জিনিস ওই 1 2 করে দেখাই দিতে, কিন্তু ওই ফ্রিকশন নিয়ে ঝামেলা হয়ে যেত। তাহলে এবার তাড়াতাড়ি তুমি করে ফেলো, নাও লিখো টাইপ 8 লিখে তাড়াতাড়ি করে ফেলো, তাহলে আমাদের টাইপ শেষ। টাইপ 8, 8 নম্বর টাইপ। তাহলে হেলানো অমসৃণ তল, হেলানো অমসৃণ তল, তলের সাথে
আলফা কোণে এফ বল প্রয়োগ, এফ বল প্রয়োগ। আচ্ছা দেখি তাহলে, তো মনে হচ্ছে একই জিনিস, মনে কি হচ্ছে একই জিনিস। এই কোণটা থিটা, এটা হচ্ছে বস্তুটা বা ব্লকটা। তাহলে এর উপর যতগুলো বল আছে অ্যানালাইসিস করে ফেলি। নিচের দিকে ওজন এমজি, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর, ওকে। এমজি কে দুটো উপাংশে ভাঙলে এই দিক বরাবর, এমজি কে দুটো উপাংশে ভাঙলে এই দিক বরাবর এমজি সাইন থিটা হয়, এদিক বরাবর হয়, এদিক বরাবর হয় এমজি কস থিটা। কারণ এই কোণটা থিটা হলে আমরা জানি সবাই এই কোণটা থিটা। এমজি মরে গেছেন, এমজি মরে গেছে, ঠুস এমজি ঠুস। এবার এটা হচ্ছে তল, তলের সাথে আলফা কোণ করে, আলফা কোণ করে এফ বলে টানছি, এফ কে দুটো উপাংশ। তাহলে ঘেচাং করে এফ কে দুটো উপাংশে ভেঙে ফেলো। একটা উপাংশ এই দিক বরাবর এফ কজ আলফা, এদিক বরাবর এফ কজ আলফা, আর একটা উপাংশ এদিক বরাবর এফ সাইন আলফা। এফ মরে গেছে, এফ বাদ। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এইবার এইবার যদি, ঠিক আছে, যদি 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 কি হয় এমজি সাইন থিটা এইটা বড় এফ কজ আলফা হয়, মানে টেনে তুমি নিতে পারতেছো না, এত ভারী, এত ভারী টেনে নিতে পারতেছো না, তাহলে তখন বস্তু নিচের দিকে আসতে চায়, তাহলে গতি এই দিক বরাবর হইতে চায় বা হয়। তাহলে গতি যদি এই দিক বরাবর হয়, ফ্রিকশন গতির বিপরীতে, এই যে এই দিক বরাবর ফ্রিকশন এফ এস অর এফ কে। তাহলে লিখে ফেলো স্থিতি ঘর্ষণ চলো ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ উপরের সমান সমান নিচে। তাহলে আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু এমজি কস থিটা, ডানের সমান সমান বামে। তাহলে ডানে কে এফ কজ আলফা প্লাস এফ এস, স্থির স্থির অবস্থায় আছে এফ এস সমান সমান এমজি সাইন থিটা। ওকে এবার চলো ঘর্ষণ, চলো ঘর্ষণ। তাহলে চলো ঘর্ষণ যদি হয় তাহলে উপরে সমান সমান নিচে, এটা তো কনফার্ম। আর প্লাস এফ সাইন আলফা যতগুলো লিখছি সবগুলোতে এইটা সেম, উপরে সমান সমান নিচে, এটা নিয়ে কোনো তফাৎ নাই। এবার বস্তু তো নিচের দিকে নামতে চাই, তাহলে এম জি সাইন থিটা মাইনাস এফ কে মাইনাস এফ কজ আলফা, এফ কজ আলফা ইকুয়াল টু হবে এম এ। আর যদি সমবেগে চলে তাহলে 0, আর ত্বরণ নিয়ে চললে, ত্বরণ নিয়ে চললে এ নট 0। শেষ। এই কটা যদি তুমি, এই কটা যদি তুমি বোঝো, আরও অনেক টাইপ বানানো যায়, তো তুমি সব পারবা। এই কটা বুঝলে তুমি সব পারবা, তোমার কেউ আটকায় রাখতে পারবে না, গ্যারান্টি। লিখিত 50 টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসবা, আমি লিখে দিব যে তোমার কেউ ফ্রিকশনে আটকায় রাখতে পারবে না, ঠিক আছে, সব পারবা। 50 টাকার স্ট্যাম্প না, এত টাকা 300 টাকা দিয়ে স্ট্যাম্প কেনা যাবে না। ওকে ক্লিয়ার? তো দেখো সুন্দর একটা সার্কিট, সরি সার্কিট বলতেছি, চিত্র। কি হয়েছে, আমি সার্কিট কেন বলতেছি গো, পড়লো এটা, দেখছো তোমাদের বদ্ধ লেগে গেছে, কুফা লাগাই দিছো তোমরা। কবে যাব ভাইয়া স্ট্যাম্প নিয়ে? চলে আসো, চলে আসো, এখনই চলে আসো, স্ট্যাম্প নিয়ে এখনই চলে আসো। ভাই একটা প্রশ্ন ছিল, আনমিউট করলে ভালো হয়, আনমিউট করলে ভালো হয়, এখান থেকে ওইখানে গিয়ে আনমিউট করার সময় নেই। এখানে বলো না, এখানে লিখে দাও, আমি বলে দিচ্ছি। ওকে ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো নাও
এইবার শোনো, এবার আমরা ম্যাথ করতে পারবো। তো চলো দেখি ম্যাথ করি। বুয়েট 8-এ একটা ম্যাথ আসছিল, বুয়েট 8 সালে। বলা হচ্ছে 1200 কেজি ভরের একটি গাড়ি, 1200 কেজি ভরের একটি গাড়ি 0.8 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট রাস্তায়, ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট রাস্তায় সর্বোচ্চ কত হেলানো তলে, সর্বোচ্চ কত হেলানো তলে না গড়িয়ে থেমে থাকতে পারবে, না গড়িয়ে থেমে থাকতে পারবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে? না গড়িয়ে থেমে থাকতে পারবে। তাহলে বলো তো কি চাইছে? সর্বোচ্চ কত হেলানো তলে কি চাইছে? হেলানো তল, সর্বোচ্চ কত হেলানো তল, থিটা চাইছে, থিটা। যেমন তুমি দেখো, তোমার আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই আমি ক্যালকুলেটরটা এই বইয়ের উপর রাখলাম, এটা সমতল, এটা কি সমতল। এবার আমি দেখো এই প্রান্তটাকে একটু উঁচু করতে থাকবো, হেলানো তল বানাইতে থাকবো। উঁচু করলাম, ক্যালকুলেটর পড়ে গেছে না, ক্যালকুলেটর পড়ে গেছেন না। আরেকটু উঁচু করলাম, ক্যালকুলেটর কি পড়ে গেছেন না। আরেকটু উঁচু করলাম, এই যে দেখো পড়া শুরু করছে, দেখছো? তাহলে এমন একটা কোণ আছে, এমন একটা কোণ আছে যে পর্যন্ত স্থির থাকবে, আর তারপরে একটু উঁচু করলে পড়ে যাবে। তাহলে আমাদের ওই হেলানো তলের ওই কোণের মানটা বের করতে বলছে, যে সর্বোচ্চ কত হেলানো তলে স্থিরভাবে থেমে থাকতে পারবে। তাহলে বলো তো, এটা স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ? এটা বলো তো, বলো, স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ? না না, চল ঘর্ষণ না, থেমে থাকতে পারবে। বলছে সর্বোচ্চ কত হেলানো তলে না গড়িয়ে না চলে থেমে থাকতে পারবে। তাহলে স্থিতি ঘর্ষণ, বুঝলা? গড়াবে না তো, চলবে না তো, থেমে থাকবে। তাহলে না গড়িয়ে স্থির থাকতে পারবে, চলার উপক্রম হবে কিন্তু চলবে না, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তাহলে ধরো এই হচ্ছে গাড়িটা, এই হচ্ছে গাড়িটা, ধরো এই হচ্ছে গাড়িটা, ঠিক আছে? তাহলে এটা স্থির থেমে থাকতে পারবে, ধরো ধরো এখানে স্থিরভাবে থেমে আছে। তা আমাদের থেটাটা বের করতে বলছে। তাহলে স্থিতি ঘর্ষণ, হেলানো তলে স্থিতি ঘর্ষণ। আমি কি বল টল প্রয়োগ করে টানছি না, কোনো বল প্রয়োগ করি নাই। তাহলে একেবারে ঘেচাং করে তুমি বলগুলোর উপাংশ ভেঙে ফেলবা। দেখি কি কি বল আছে। এমজি, তারপরে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া আর। তাহলে এমজি কে দুটো উপাংশে ভাঙলে এই দিক বরাবর এমজি সাইন থেটা, এদিক বরাবর একটা আর এই দিক বরাবর একটা। এইটা থেটা হইলে এইটা থেটা, এমজি মরে গেছে, এটা এমজি কস থেটা, এই বরাবর এমজি সাইন থেটা। এই হচ্ছে ঘটনা। কেন থেমে থাকবে? কেন থেমে থাকবে? কেন? ঘর্ষণ আছে তাই থেমে থাকবে। তাহলে ঘর্ষণ থামায় রাখছে। তাহলে এই বরাবর পড়ে যাইতে চায়, তাই না? যে একটু আগে আমি বই দিয়ে দেখালাম, কিন্তু পড়ে গেলে এই বরাবরই পড়বে। তাহলে এই বরাবর পড়ে যাইতে চায়, উপরে তো আর যাবে না। তাহলে এই বরাবর পড়ে যাইতে চাই ফ্রিকশনের বিপরীতে। কোন ফ্রিকশন? অবশ্যই স্থিতি ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ বল, এফএস, ঠিক আছে? এফ কে না, এই স্থির থাকবে। ওকে, তাহলে স্থির থাকলে এই যে একটু আগে যখন অ্যানালাইসিস করলাম না, ওইগুলাই ম্যাথ। তাহলে আর সমান সমান এমজি কস থেটা যদি স্থির থাকে, আর এফএস সমান সমান এমজি সাইন থেটা, এটা হচ্ছে এমজি সাইন থেটা। তো বহুতভাবে করা যায়, বহুতভাবে করা যায়। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, দুইটা সুন্দর করে ভাগ দিয়ে দাও। তাহলে 2/1, 2/1 দিলে এমজি সাইন থেটা ডিভাইডেড বাই এমজি কস থেটা ইকুয়াল টু এফএস বাই আর। দেখো এমজি এমজি কাটাকাটি, ট্যান থেটা, কোণের মানটা চাইছে, কোণের মান এফএস ডিভাইডেড বাই আর। এফএস মানে মিউএস ইন্টু আর, এফএস মানে মিউএস ইন্টু আর। আজীবন সূত্র, ঘর্ষণের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, এটা আজীবন সূত্র। তাহলে এফএস মানে মিউএস ইন্টু আর ডিভাইডেড বাই আর, আর আর কাটাকাটি, নর্মাল রিয়াকশন উপর নিচ থেকে কাটাকাটি। তাহলে আমাদের লাগবে, দেখো আমরা পাইলাম ট্যান থেটা ইকুয়াল টু মিউএস। তাহলে অতএব থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউএস, মিউএস মানে 0.8। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। যদি একটু কোণের মানটাও তুমি বের করে দিতে চাও তাহলে ট্যান ইনভার্স 0.8। তাহলে এটা হচ্ছে 38.659 ডিগ্রি, ঠিক আছে? 2008-এ এটা রিটেনে আসা। তো সেই জামানায় এই প্রবলেম রিটেনে আসা ঠিক আছে, কিন্তু এই জামানায় এই প্রবলেম আর রিটেনে আসবে না, এটা আসবে এমসিকিউতে।
তো সমস্যা নাই, এমসিকিউতে আসলে তুমি চট করে উত্তর বলে দিবা। হেলানো তলে তুমি কোনো বল টল যদি প্রয়োগ না করো, তো হেলানো তলের সর্বোচ্চ যে হেলানো যে কোণটা, যে কোণের জন্য সর্বোচ্চ হেলানো যে কোণের জন্য থেমে থাকতে পারবে, ঠিক আছে, সীমান্তিক ঘর্ষণ হবে যে কোণের জন্য, সেই কোণকে ফ্রিকশন অ্যাঙ্গেল বলে। বিশ্বাস হয় না? এই কোণটাই ফ্রিকশন অ্যাঙ্গেল, এই কোণটাই ফ্রিকশন অ্যাঙ্গেল। তুমি বলো তো ফ্রিকশন অ্যাঙ্গেলের পরিচয়, আমি তোমার গত ক্লাসে শিখাইছিলাম। ফ্রিকশন অ্যাঙ্গেলের পরিচয় কি? ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার, ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার, ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাতটা, সেই অনুপাতটা, এই অনুপাতটা ছিল মিউএস, মিউএস বা মিউ, এটা সমান সমান এই ট্যান থিটা ছিল। দেখো একটা লাইন লেখা আছে, দেখো এই লাইনটা লেখা আছে সুন্দর করে, এরকম একটা লাইন লেখা আছে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক আর ঘর্ষণ কোণের মধ্যে একটা সম্পর্ক ছিল যে মিউ ইকুয়াল টু ট্যান থিটা, দেখো ছিল মিউ ইকুয়াল টু ট্যান থিটা। তো এটাই তো খাটাইলাম, এই দেখো মিউ ইকুয়াল টু ট্যান থিটা। তো একবারে চাইলে এটাকে আমরা সূত্র হিসাবেও মুখস্থ করতে পারি, একবারে সূত্র হিসাবেও মুখস্থ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? ডাইরেক্ট ইউজ করতে পারবা, পারবা, এমসিকিউতে আসলে পারবা, ডাইরেক্ট এমসিকিউতে আসলে ইউজ করতে পারবা, ধরো ফর এমসিকিউ। কিন্তু রিটেনে আসলে না করাটাই ভালো, ফর এমসিকিউ। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিংয়ে আসলে ফর এমসিকিউ ব্যবহার করতে পারবা। ওকে, এত সূত্র মনে কেন রাখবা? প্র্যাকটিস করবা, সূত্র বারবার লিখবা, তাহলেই হয়ে যাবে। ওকে, আর একটা জিনিস যেটা বলতে গেছিলাম, তুমি চাইলে কিন্তু এভাবেও পারতা। ধরো কেউ যদি এই সূত্রটা লেখে, ধরো এফ এস এইটা ইকুয়াল টু এই যে এম জি সাইন থেটা, মানে মূল এই দুইটা লাইন লিখতেই হবে তার। তো এম জি সাইন থেটা এটা কেউ লিখলো, তারপরে সে লিখলো এফ এস মানে মিউ এস ইন্টু আর, তারপরে এম জি সাইন থেটা, আর উপর থেকে আর সমান সমান এম জি কস থেটা এনে বসালো, যে মিউ এস সমান সমান এম জি কস থেটা। মানে যেভাবেই ভাই তুমি করো না কেন, ঠিক আছে, যেভাবেই তুমি করো না কেন, এই যে এম জি কাটাকাটি, কসকে ওই পাশে নিয়ে যাও, সাইন বাই কস ট্যান, ট্যান থেটা ইকুয়াল টু মিউ এস, যেভাবে করো না কেন এই উত্তরটাই আসবে। ওকে, বুঝতে পারলা? বলো। তাহলে এবার আসো 2 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে 0.11 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট, ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট 30 ডিগ্রি হেলানো তলে, ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট 30 ডিগ্রি হেলানো তলে স্কেটিং জুতা পরিয়ে, স্কেটিং জুতা পরে একজন বালক কত ত্বরণে নিচে নামবে? একজন বালক কত ত্বরণে নিচে নামবে? নিচে নামবে স্থির অবস্থা থেকে চলা শুরু করলে, স্থির অবস্থা হতে চলা শুরু করলে, স্থির অবস্থা হতে চলা শুরু করলে 2 সেকেন্ডে বেগ, 2 সেকেন্ডে বেগ ও অতিক্রান্ত দূরত্ব, 2 সেকেন্ডে বেগ ও অতিক্রান্ত দূরত্ব কত হবে? 2 সেকেন্ডে বেগ ও অতিক্রান্ত দূরত্ব কত হবে? ঠিক আছে, ওকে। এইবার বলো তো ভাই, এটা কেমন ঘর্ষণ? চলো ঘর্ষণ না স্থিতি ঘর্ষণ বলো তো দেখি, বলো বলো বলো, এটা চলো ঘর্ষণ না স্থিতি ঘর্ষণ? অবশ্যই চলো ঘর্ষণ। চলতেছে, নামতেছে, সে বসে কত ত্বরণে নামবে, তাহলে এফ কে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে অনেকে ভাবে ভাই এই ঘর্ষণ গুণাঙ্কটা কোন ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ না চলো ঘর্ষণ? ভাই যখন যেটা লাগবে তখন সেটা দেওয়া, সেই জিনিসটাই দেওয়া থাকবে। তা আমার এখানে চলো ঘর্ষণ গুণাঙ্ক লাগবে, কারণ এখানে চলো ঘর্ষণের ম্যাথ, কত ত্বরণে নিচে নামবে। তাহলে অবশ্যই বুঝে নিতে হবে, একটু বুদ্ধি খাটায়, যে ওটা অবশ্যই মিউ কে এর মানটাই দেওয়া আছে, এটা অবশ্যই আমাদের মিউ কে এর মানটাই দেওয়া আছে, এটা বুঝে নিতে হবে একটু বুদ্ধি খাটায়। তাহলে হেলানো তলে একজন বালক নিচের দিকে নামবে, এই যে হেলানো তল স্কেটিং জুতা পায়ে দিয়ে, এই যে কোণের মানটা দেওয়া আছে 30 ডিগ্রি, স্কেটিং জুতা পায়ে দিয়ে একজন বালক, এই মনে করো বালক, এই বালক নামা শুরু করছে, এই ধরো স্কেটিং জুতা টুতা পায়ে দেওয়া আর কি। হ্যাঁ, তাহলে এর ওজন নিচের দিকে এমজি, এর ওজন নিচের দিকে এমজি, ঠিক আছে।
তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর, এটা এমজি এটা আর, এমজি কে দুটো উপাংশে চট করে নাও ভেঙে, তাহলে এই একটা উপাংশ এই একটা উপাংশ, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, তাহলে এটা এমজি কস থিটা, এটা এমজি সাইন থিটা, এমজি ঠাস মরে গেছে, এমজি বাদ, এমজি আর নাই। তাহলে এইগুলাই এই 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 বল ছাড়া নাই। ওরে কি আমি দড়ি দিয়ে ধরে টানতেছি নিচে বা উপরে কোথাও? না, ওই এমনি এমনি নামতেছে। তাহলে ওর উপর কোনো বল নেই, কিন্তু আমি কোনো টান বল দিয়ে উপরের দিকে নিচ্ছি না ওরে, ও নিচের দিকে নামতেছে। তাহলে ও গতি নিচের দিকে, তাহলে ফ্রিকশন কাজ করবে গতির বিপরীতে। ঠিক আছে, ফ্রিকশনকে কিন্তু আমরা সবসময় লাস্টে আঁকবো, ফ্রিকশন দেখে আঁকবো, বুঝে আঁকবো যে ফ্রিকশন কোন দিকে। তাহলে ফ্রিকশন কাজ করবে উপরের দিকে, কোন ফ্রিকশন? কাইনেটিক ফ্রিকশন। ওকে, তাহলে এবার আসো আর সমান সমান এমজি কস থিটা, আর সমান সমান এমজি কস থিটা, এটা সমীকরণ নম্বর 1, আর সমান সমান এমজি কস থিটা। এবার নিচের দিকে নামবে, নিচের দিকে, তাহলে এই দিকে গতি, গতি এই দিক বরাবর, গতিশীল এই দিক বরাবর সে হয়েছে, তাহলে এইটা বড়, তাহলে এমজি এমজি সাইন থিটা মাইনাস উপরের দিকে এমজি সাইন থিটা মাইনাস এফ কে। দেখো এবার খুব ভালো করে বুঝবা মনোযোগ দিয়ে, এটা সমান সমান এম এ, কত ত্বরণ নিয়ে চলবে এর মানটা বের করতে বসে। ওকে, কত ত্বরণ নিয়ে চলবে এর মানটা বের করতে বসে। ফ্রিকশনের ম্যাথ দুনিয়ার সবচেয়ে সহজ ম্যাথ, এই অধ্যায় সবচেয়ে সহজ ম্যাথ ফ্রিকশনের ম্যাথ। ঠিক আছে, কেউ যদি এই কথা দ্বিমত করে, ঠিক আছে, তাকে ধরে আমি মার দিব। ফ্রিকশনের ম্যাথ সবচেয়ে সহজ, এটা লিখতে পারলেই তো ম্যাথ শেষ, এ তো ম্যাথ হয়ে গেছে। তো এবার কিভাবে ম্যাথ হয়ে গেছে আসো দেখো। আমার লাগবে এ, আমি কি এম এর মান জানি? না। এম এর মান জানি না, সাইন থিটা থিটার মান জানি, তাহলে এম এর মান তো জানি না, তাহলে কি হবে? কিছুই হবে না। উপরে আর সমান সমান এমজি কস থিটা লেখা আছে, তাহলে তুমি তখন কি করবা? এমজি সাইন থিটা, ঠিক আছে, বুদ্ধির বাতি জ্বালায় রাখবা সবসময়, এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, না এফ কে মানে মিউ কে ইন্টু আর, এটা মনে রাখবা কিন্তু। এইটা সমান সমান এম, এই তো ম্যাথ শেষ। এবার আর সমান সমান উপরের লাইন থেকে বসাই দাও, এমজি সাইন থিটা মাইনাস মিউ কে আর সমান সমান এমজি কস থিটা ইকুয়াল টু এম এ, এম 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 গায়েব, এম 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 গায়েব। তাহলে এবার মানগুলো বসাই দাও দেখি। অতএব এ সমান সমান দেখো জি সাইন থিটা 9.8 সাইন 30 ডিগ্রি মাইনাস মিউ কে 0.11, জি 9.8 কস 30 ডিগ্রি। তাহলে তোমরা বের করছো কি কেউ? তোমাদের কি বিশ্বাস করি? করি, হ্যাঁ। 3.966, 3.966 এত ত্বরণ নিয়ে সে নিচে নামবে, ওই বালক এত ত্বরণ নিয়ে নিচে নামতেছে, এই ঠিক আছে। এইবার পরের অংশ তো তুমি পারবা। যদি আমি বলি একটা গাড়ির ত্বরণ এত, সেই গাড়িটা স্থির অবস্থা থেকে চলতেছে, তাহলে 2 সেকেন্ড পর অর্জিত বেগ কত, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা কি তুমি বের করতে পারবা না? সে 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে নিচে নামবে আর কত বেগ সে অর্জন করবে, সেটা কি আমরা বের করতে পারবো না? এরপর যে অংশটুকু আছে এই অংশটুকু লেজুর, মূল অংশ এইটুকু, মূল ম্যাথ এইটুকু। তাহলে এবার 2 সেকেন্ড পর বেগ স্থির অবস্থা থেকে চলতেছে, তাহলে 2 সেকেন্ড পর বেগ, বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে ইউ এর মান 0 প্লাস এ এর মান 3.966 আর টি এর মান টি 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড, তাহলে 3.966 গুণ 2, তাহলে 7.932 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 2 সেকেন্ড পর বেগ, আর 2 সেকেন্ড পর অতিক্রান্ত সরণ এস, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি তো 0, হাফ এর মান 3.966, টি স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে 0.5 গুণ 3.966 গুণ 2 এর বর্গ, তাহলে 7.932 এত মিটার। শেষ হয়েছে না? গুড, ভেরি গুড। এই তো তোমরা শিখে গেছো, দেখছো তোমরা কত ভালো ফিজিক্স শিখে গেছো। ঠিক আছে, তোমাদের তো আমার মানে হিংসা হয়, তোমাদের মতো থাকতে, তোমাদের মতো বয়সে যদি আমি এগুলো পারতাম কত ভালো লাগতো, কিন্তু তোমরা এখন এই জিনিসগুলো শিখে যাচ্ছ। হ্যাঁ, এস সমান সমান ভি আসলো,
এর সমস্যা ও কাকতালীয় মিলে গেছে। এই যে 2 সেকেন্ড, 2 এর জায়গায় 3 বসাইলে আর মিলতো না। ঠিক আছে, ওকে, তাহলে চলো চলো যাই আগাই। বলা হচ্ছে 3 নম্বর, 10 কেজি ভরের একটি বস্তু, ভরের একটি বস্তু 20 ডিগ্রি হেলানো তলে, 20 ডিগ্রি হেলানো তলে ত্বরণ ছাড়াই নিচে নামে, ত্বরণ ছাড়াই। তো দেখি তোমরা কেমন বুদ্ধিমান। ত্বরণ ছাড়াই নিচে নামে মানে কি? ত্বরণ ছাড়াই নিচে নামে। হেলানো তলের মান, হেলানো তলের মান 30 ডিগ্রি করা হলে তখন কত ত্বরণে নামতো? কত ত্বরণে নামবে? মনে করো এই হচ্ছে বই, এই বইয়ের তলে আমার এই মোবাইলটা আছে। তো আমি যখন 20 ডিগ্রি করছি তখন সমবেগে, ত্বরণ ছাড়া মানে কি সমবেগে নিচে নামে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার যখন আমি 30 ডিগ্রি করব তখন কত ত্বরণে নিচে নামবে সেটা আমাদের বের করতে বলছে, বুঝলা? তাহলে ত্বরণ ছাড়া নিচে নামে মানে যখন হেলানো তলের কোণের মানটা থিটা যখন 20 ডিগ্রি, ত্বরণ ছাড়া নিচে নামে মানে ত্বরণ নেই মানে সমবেগ a0। ঠিক আছে, সমবেগ, গুড। তাহলে এই হচ্ছে হেলানো তলটা, এটা হচ্ছে হেলানো তল, এই কোণের মানটা 20 ডিগ্রি, 20 ডিগ্রি। আর এখানে ব্লক রাখা হয়েছে, এই হচ্ছে বস্তুটা। তাহলে নিচের দিকে ওজন কাজ করছে mg, নিচের দিকে ওজন mg কাজ করছে। এবার তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, এটা হচ্ছে r, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া এটা হচ্ছে r, এটা হচ্ছে mg। mg কে দুটো উপাংশে ভাঙবো, mg কে দুইটা উপাংশে ভাঙবো। এই কোণটা 20 ডিগ্রি হলে এই কোণটাও 20 ডিগ্রি, এই কোণটা 20 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে mg cos 20 ডিগ্রি আর এটা হচ্ছে mg sin 20 ডিগ্রি। তাহলে mg কাটা, mg এর উপাংশ নেই, মানে mg কে ভেঙে ফেলছে আর কি। তাহলে এবার ফ্রিকশন কোন দিকে? যদি নিচের দিকে নামে, বলছে নিচে নামে, তাহলে অবশ্যই ফ্রিকশন উপরের দিকে। তো কোন ফ্রিকশন? নামে গতীয় ফ্রিকশন Fk, ওকে। তাহলে নামতেছে, তাহলে গতীয় ঘর্ষণ Fk। এইবার তাহলে এই ক্ষেত্রে ভাই r সমান সমান তো mg cos 20 ডিগ্রি বা mg cos থিটা। এবার নিচে নামে, এই দিকে নামে, তাহলে এটা বড় নিলাম, এটা বড় mg sin 20 ডিগ্রি মাইনাস Fk ইকুয়াল টু ma, কিন্তু বলছে ত্বরণ ছাড়া, তার মানে সমবেগ, এর মান 0। দেখছো কেন তোমার এই সূত্রগুলো আমি শিখাইছিলাম, এই লেখা শিখাইছিলাম। এইবার এইখান থেকে কি বের করা যায়? এইখান থেকে দেখি Fk এর মানটা, Fk ইকুয়াল টু মিউ কে ইন্টু আর এর মানটা বসাই, দেখি কি বের করা যায়। mg sin 20 ডিগ্রি মাইনাস Fk মানে মিউ কে ইন্টু আর, একবারে চাইলে তুমি আর এটা বসাই দিতে পারো। ঠিক আছে, মিউ কে ইন্টু আর, একবার এটা বসাই দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, একবারে আমরা এই জিনিসটা বসাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আর মিউ কে ইন্টু আর মানে mg cos 20 ডিগ্রি ইকুয়াল টু এটা 0, a 0 হলে তো ওই পাশটা 0। তাহলে এবার দেখো m ভ্যানিশ, m কাটাকাটি, তাহলে এখান থেকে কি পাওয়া যায়? জি কমন নেওয়া যায়, জি এর মান 9.8 sin 20 ডিগ্রি মাইনাস মিউ কে, জি এর মান তো কমন নিয়ে নিলাম cos 20 ডিগ্রি, এটার সমান সমান 0। সবই জানি, একমাত্র জানি না মিউ কে এর মান। তাহলে তো ভাই এখান থেকে মিউ কে বের করা যায়, এখান থেকে মিউ কেটা বের করা যায়। তাহলে দেখি মিউ কে কত আসে, sin 20 ভাগ cos 20, তাহলে 0.363, এইটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এটা আমার চাইনি, কিন্তু এটা ঘর্ষণ গুণাঙ্ক, এটা আমি বের করে রাখলাম যে এই যে তলটা, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক এটা। এবার তলটাকে যদি আমি একটু উঁচু করি বা নিচু করি, ঘর্ষণ গুণাঙ্কের মানের তো কোনো চেঞ্জ হবে না, ফ্রিকশন কোইফিসিয়েন্ট তো এটাই থাকবে।
ফ্রিকশন কোএফিসিয়েন্ট তো তলের উপর নির্ভর, তো কনস্ট্যান্ট। ঠিক আছে, দুইটা বস্তুর সংস্পর্শ তলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট নির্ভর করে, সেটা তো কনস্ট্যান্ট, সেটা তো একই আছে। এইবার আমি যদি হেলানো তলের কোণের মানটা 30 ডিগ্রি করি, তাহলে আরো দ্রুত নিচে নামবে, মানে ত্বরণ নিয়ে নিচে নামবে, সমবেগে আর নামবে না। তাহলে এইবার আসো, কোণের মানটা যখন 30 ডিগ্রি, থেটা যখন 30 ডিগ্রি, দুইবার ম্যাথ করতে হবে আর কি। তাহলে থেটা যখন 30 ডিগ্রি, তুমি চাইলে আরেকবার চিত্র আঁকতে পারো, না এঁকেও করা যায়। কারণ যখন কোণের মানটা 30 ডিগ্রি, যখন কোণের মানটা 30 ডিগ্রি, তখন এইখানে জাস্ট খালি থেটার জায়গা হবে 30 ডিগ্রি, বিশেষ জায়গা হবে 30 ডিগ্রি, এবং তখন নিচের দিকে নামবে, তখন এই এম এ আর জিরো হবে না। তাহলে আমরা আর চিত্র আঁকলাম না, তাই না? বলো তো, চিত্র কি আঁকবো? আঁকবো চিত্র, বলো। না কি চিত্র, চিত্র না কি কাজ করে, চিত্র সহজ বুঝে গেছি আমরা। আচ্ছা, তাহলে এম জি, হ্যাঁ এই তো তোমরা আমার বাঁচাই দিছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সমান সমান এম জি কস থেটা, এই থেটা কিন্তু এবার 30 হবে, 30 হবে, মাথা রাখিও। হ্যাঁ, এবার এম জি সাইন 30 ডিগ্রি মাইনাস এফ কে ইকুয়াল টু এম। এইবার তার ত্বরণ শূন্য হবে না, তাহলে এবার ত্বরণ কত হবে ওটাই বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এম জি সাইন 30 মাইনাস এফ কে, দ্যাট ইজ মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু ওই যে উপর থেকে আর, এম জি কস 30 ইকুয়াল টু এম এ, এম 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 কাটা, তাহলে অতএব এ ইকুয়াল টু জি 9.8 সাইন 30 মাইনাস এই যে মিউ কে এর মান 0.363 জি এর মান তো কমন নিয়ে নিলাম, cos 30 বাদ বাকি হিসাব কে করবে? ক্যালকুলেটর করবে। তাহলে 9.8 সাইন 30 মাইনাস 0.363 গুণ cos 30, তাহলে 1.819 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে জুয়েল ভাই আপনার টিচার ছিল? হ্যাঁ, জুয়েল ভাইয়ের কাছে অ্যাডমিশনে পড়ছি আর কি, তবে একাডেমিতে আমরা পড়ছি হচ্ছে, আমি পড়ছি হচ্ছে তুষার ভাইয়ের কাছে। তুষার ভাই নামে একজন ছিল, নটরডেমের ওখানে পড়াই, ওনার কাছে পড়ছি, বুঝলাম। শিরায় শিরায় রক্ত, অপূর্বদার ভক্ত। ওকে, ঠিক আছে। প্রশংসা শর্মা না কি যেন বলছে, ভাই আমার নামটা নেন। তোমার নামটা এত দূর থেকে পড়তে পারছি না। এবার আসো, তাহলে আর একটা ছোট্ট ম্যাথ করি দেখি। আসো আসো আসো, একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। তাহলে 3 নম্বর গেল, এবার আসো 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে 8 কেজি ভরের, 8 কেজি ভরের একটি ব্লককে অমসৃণ তলে 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে, 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে। গতিশীল করতে প্রযুক্ত ন্যূনতম বল, গতিশীল করতে প্রযুক্ত ন্যূনতম বল 50 নিউটন। তাহলে বস্তু ও উক্ত তলের সংস্পর্শ তলে মানে কন্ট্যাক্ট সারফেসে ঘর্ষণ গুণাঙ্কের মান কত? ঘর্ষণ গুণাঙ্কের মান কত দেখি বলো তো। কোন ঘর্ষণ গুণাঙ্ক? স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ? এত কেজি ভরের একটি ব্লককে অমসৃণ তলে এত ডিগ্রি কোণে টানা হচ্ছে, গতিশীল করতে প্রযুক্ত ন্যূনতম বল, ভালো করে বোঝো, গতিশীল করতে প্রযুক্ত ন্যূনতম বল স্থিতি ঘর্ষণ। যে এই বল দিলে চলার উপক্রম হবে, যে গতিশীল করতে ন্যূনতম অ্যাটলিস্ট এইটুকু দিতে হবে, আর এর চেয়ে বেশি দিলে দৌড় দিবে। ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন। স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান এটা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান, এটা এফএস
ম্যাক্সিমাম এফএস এটা হচ্ছে 50 নিউটন। যে এই বলটা দিলে নড়বড় হয়ে যায়, মানে চলার উপক্রম হয়ে যায়, বুঝলা, এই বল দিলে। তাহলে আসো, কেমন তল? হেলানো তল না, অমসৃণ সমতল। অনেক ভাই সমতলের কথা তো বলে নাই, তোমাকে কি বলছে? এত কেজি ভরের একটি ব্লককে অমসৃণ তলে এত কোণে টানা হচ্ছে, বলছে যে এটা হেলানো তল। তাহলে তুমি কেন হেলানো তল ভাববা? তাহলে এটা সমতল আর কি, ঠিক আছে? নিষ্পাপ মনে চিন্তা করবা, নিষ্পাপ মনে, সরল মনে চিন্তা করবা। এই ব্লকটাকে টানা হচ্ছে, তাহলে ব্লকটাকে টানবো, এফ বলে টানবো, এফ বল অনুভূমিকের সাথে আলফা কোণ করে, মনে পড়ে আলফা? সেই আলফা কোণটাই হচ্ছে 30 ডিগ্রি, আলফা কোণটা 30 ডিগ্রি। তাহলে এর উপর প্রযুক্ত বল, নিচের দিকে ওজন mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া r, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া r, এটা f। f কে তাহলে আমরা দুটো উপাংশে ভেঙে ফেলি। f কে দুটো উপাংশে ভাঙলে এই দিক বরাবর যে উপাংশটা সেটা ছিল f cos আলফা, আর এই দিক বরাবর যে উপাংশটা সেটা ছিল f sin আলফা। f তো মরে গেছে, তাহলে ফ্রিকশন, এই দিক বরাবর বস্তু গতিশীল হইতে চাই, তাহলে এই দিক বরাবর ফ্রিকশন কাজ করবে। কোন ফ্রিকশন? এফএস, স্থিতি ঘর্ষণ। ওকে, তাহলে চলার উপক্রম হবে ন্যূনতম এই বল দিলে গতিশীল হওয়ার উপক্রম হয়, ব্যাপারটা এটা বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি, উপরে সমান সমান নিচে, অর্থাৎ আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু এমজি, আর এফ কজ আলফা এটা ইকুয়াল টু এফএস। দেখো এফ কজ আলফা এটা ইকুয়াল টু এফএস, আর এফএস মানে মিউ এস ইন্টু আর। এখান থেকেই ম্যাথ শুরু হয় আর কি। এই দুটো লাইন লিখে ফেলবা, তারপরে এফএস ইকুয়াল টু মিউ এস ইন্টু আর বসাবা, তারপরে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করে ফেলবা। এই আর এর মানটা নিয়ে ওখানে বসাই দিলেই ম্যাথ শেষ। তাহলে এফ কজ আলফা এটা সমান সমান মিউ এস ইন্টু আর, মিউ এস ইন্টু আর। আর সমান সমান কত এখান থেকে বলো? এমজি মাইনাস এফ সাইন আলফা, এমজি মাইনাস এফ সাইন আলফা। দেখি তো এখানে সব জানি কিনা। প্রযুক্ত ন্যূনতম বল, এই যে বল দিয়ে আমি টানবো সেটা 50 নিউটন। তাহলে এফ এর মান 50, কজ আলফার মান 30 ইকুয়াল টু মিউ এস। এম এর মান কত? এম এর মান 8 কেজি, জি এর মান 9.8 মাইনাস এফ এর মান 50, সাইন আলফার মান কত? 30 ডিগ্রি। সবই জানি একমাত্র মিউ এস এর মান ছাড়া। তাহলে 50 গুণ কস 30 তার সাথে ভাগ 8 গুণ 9.8 বিয়োগ 50 গুণ সাইন 30, তাহলে এখানে মানটা আসবে 0.81 আসছে। দেখো তো 0.8108 আর কি, দেখো এটা আসছে কিনা। এটা হচ্ছে উক্ত তলের ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে উক্ত তলের ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, একদিন যাবত ক্লাস করতেছি তো, তাই একদিন যাবত ক্লাস করে ফেলছ ভাইয়া। ট্যান 30 ডিগ্রি না? কোথায় ট্যান 30 ডিগ্রি? কোথায় ট্যান 30 ডিগ্রি পাইলা? এই যে এইটা এই পাশে চলে আসলে এইটারে ওই পাশে নিয়ে ট্যান বানাবা। কেমনে বানাবা? এর সাথে তো এইটা আছে, এটা না থাকলে ট্যান বানাইতে পারতা, হবে? বলো। মিউ সমান সমান ট্যান 30, না 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 না, ওটা তো বল প্রয়োগ করা হয়েছে এখানে, এটা তো বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? তুমি তো তাহলে একটার সাথে আরেকটা মিশাই ফেললা। এফ এর মান 50 কেন? এফ এর মান তো বলে দিছে যে প্রযুক্ত ন্যূনতম বল, তো প্রযুক্ত বল কোনটা? এফ। প্রযুক্ত বল কোনটা? এফ। তো সেটা তো 50 বলেই দেওয়া আছে। বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো। ও হ্যাঁ, বুঝছি, ঠিক আছে দাদা। ফার্স্ট ক্লাস হচ্ছে, ফার্স্ট ক্লাস কিভাবে আগাবো দাদা? ফার্স্ট ক্লাস কিভাবে আগাবো বুঝলাম না। তুমি প্রথম থেকে ক্লাস করা শুরু করবা, প্রথম থেকে ক্লাস করা শুরু করবা নতুন হলে। হ্যাঁ, নতুন হলে প্রথম থেকে ক্লাস করা শুরু করবা। এবার দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করবো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে 5 নম্বর বলা হচ্ছে 10 কেজি ভরের একটা ব্লককে, 10 কেজি ভরের ব্লককে কোনো তলের উপর 30 ডিগ্রি কোণে ঠেললে, 30 ডিগ্রি কোণে ঠেললে তার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে। 2.5
মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে। উক্ত তলে ঘর্ষণ বল, উক্ত তলে ঘর্ষণ বল হচ্ছে 12 নিউটন। হ্যাঁ, এবার সৃজনশীল প্রশ্ন তো এরকম কয়েকটা ধাপ আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, তলের প্রযুক্ত বলের মান কত? প্রযুক্ত বলের মান কত? 2 নম্বর কোশ্চেন হচ্ছে তলের ঘর্ষণ গুণাঙ্ক, তলের ঘর্ষণ গুণাঙ্ক কত? আর 3 নম্বর কোশ্চেনটা বলছে একই বলে, মানে যে বল দিয়ে ঠেলা হয়েছে সেই একই মানের বলে, একই বলে একই কোণে, একই বলে একই কোণে টানা হলে ত্বরণ বেশি নাকি কম হতো? বেশি নাকি কম হতো, মানে টানা সহজ হয় না ঠেলা সহজ? ঠেলা অপেক্ষা টানা সহজ নাকি কঠিন, এইটা যাচাই করো। ঠিক আছে, ওকে। তাহলে কি বলছে শোনো, একটা ব্লক যার ভর হচ্ছে 10 কেজি, তো এই ব্লকটিকে কোনো তলের উপর দিয়ে 30 ডিগ্রি কোণে ঠেলতেছি, এভাবে ঠেলে 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 নিয়ে যাচ্ছি। তো 30 ডিগ্রি কোণে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ত্বরণ হয় 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উক্ত তলে ঘর্ষণ বল হচ্ছে 12 নিউটন। প্রযুক্ত বলের মান কত, এটা বের করতে বলছে। প্রযুক্ত বল কত? এফ, বড় হাতের এফ, যে কত বল দিয়ে ঠেলা হয়েছে। তলের ঘর্ষণ গুণাঙ্ক চাইছে, বলো তো দেখি কোন ঘর্ষণ গুণাঙ্ক, দেখি কেমন বলতে পারো। কোন ঘর্ষণ গুণাঙ্ক? অবশ্যই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, দ্যাট ইজ এফ কে। চলতেছে, ত্বরণ নিয়ে চলতেছে, তাহলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দ্যাট ইজ এফ কে। এবার বলছে একই বলে একই কোণে যদি টানা হয়, একই বলে একই কোণে যদি টানা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ত্বরণ বেশি হবে নাকি কম হবে? টানা সহজ হবে নাকি কঠিন হবে? এই জিনিসটা ম্যাথমেটিক্যালি যাচাই করতে বলছে। তো খুবই সহজ, চলো শুরু করি দিই। তাহলে প্রথমে যখন ঠেলা হচ্ছে, তো এটা হচ্ছে ব্লক, এটাকে ঠেলা হবে। তো আমি কি বলছিলাম, ঠেলা বলটাকে আর একটু বেশি ঠেলে দিবা। এই যে ঠেলা বলটাকে ঠেলে দিলা, এফ কত কোণ করে? অনুভূমিকের সাথে আলফা কোণ করে। তো সেই কোণটা, আলফার কোণের মানটা বলে দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণে ঠেলা হচ্ছে, 30 ডিগ্রি কোণে ঠেলা হচ্ছে। তুমি যদি এভাবেও আঁকতে দেখো, এই যে 30 ডিগ্রি কোণে ঠেলা হচ্ছে, তো ওইটাকে আমি এভাবে আঁকলাম, 30 ডিগ্রি কোণে ঠেলা হচ্ছে। এর ওজন কাজ করছে নিচের দিকে, দ্যাট ইজ mg। অবিলম্বিক প্রতিক্রিয়া r, অবিলম্বিক প্রতিক্রিয়া r। এবারে এফ কে আমরা দুইটা উপাংশে ভাঙবো, এই এফ কে আমরা দুইটা উপাংশে ভাঙবো। তাহলে দুইটা উপাংশে ভাঙতে থাকলে এফ কে দুইটা উপাংশে ভাঙবো। এফ cos 30, এফ sin 30, এফ cos 30, এফ sin 30। এটা এফ cos 30, এটা এফ sin 30। এফ কে দুইটা উপাংশে ভেঙে ফেললাম, তাহলে দুইটা উপাংশে ভাঙলে সে মরে যায়, এফ মরে গেছে। তাহলে এই দিক বরাবর গতি, তাহলে ফ্রিকশন তার উল্টা দিকে। এই যে ফ্রিকশন, কোন ফ্রিকশন? অবশ্যই গতীয় ঘর্ষণ, কারণ চলতেছে এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আর সমান সমান এফ sin 30 প্লাস mg। আর কি লিখতে পারি? আর লিখতে পারি যেহেতু চলতেছে কোন দিকে? এই দিকে চলতেছে, তো এফ cos 30, এফ cos 30 মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। কত ত্বরণ নিয়ে চলতেছে সেটা আমাদের বলে দেওয়া আছে, ঠেললে এত ত্বরণ নিয়ে চলে, ভরের মান বলে দেওয়া আছে, সব কিছু বলে দেওয়া আছে। তাহলে আমাদের লাগবে হচ্ছে এফ এর মানটা বের করতে। দেখো এফ এর মানটা, এফ কে ইকুয়াল টু, এই যে এফ কে আছে না, এটা ইকুয়াল টু মিউ কে ইন্টু আর বসানোর দরকারই নেই, কারণ তোমার ঘর্ষণ বলের মান গিভেন, ঘর্ষণ বলের মানটা গিভেন। দেখো ঘর্ষণ বলের এই মানটা দেওয়া আছে, দেখো কোশ্চেন পড়ো, দেখো বলছে উক্ত তলে ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল এফ কে, এটা এবার দিয়ে দিছে 12 নিউটন বলে দিছে। তাহলে মানগুলো বসাও, এখান থেকে বসাইলেই হিসাব শেষ। cos 30 √3/2 হচ্ছে cos 30
মাইনাস এফ কে হচ্ছে 12 ইকুয়াল টু এম এর মান 10, এর মান 2.5। শেষ। তাহলে এখান থেকে আমি সুন্দর করে এফ এর মানটা পেয়ে যাচ্ছি যে কত বল প্রযুক্ত করা হয়েছে, কত বলে ঠেলা হয়েছে। 12কে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে 10 গুণ 2.5, তার সাথে যোগ হবে 12, তাকে আমরা ভাগ দিব √3/2 বা cos 30 দিয়ে। তাহলে 42.729 723 এত নিউটন। এইটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ এর মান। ওকে, এইটা হচ্ছে এফ এর মান। ওকে, এফ এর মান বের হয়ে গেল, প্রযুক্ত বলের মান কত বের হয়ে গেছে। এবার বলছে তলের ঘর্ষণ গুণাঙ্ক কত। প্রযুক্ত বলের মান ডান, এটা 1 নম্বর কোশ্চেন ডান। ওকে, এবার 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন উক্ত তলে ঘর্ষণ গুণাঙ্ক। তো ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউকে। তাহলে এইটা হচ্ছে এফ কে ইকুয়াল টু মিউ ইন্টু আর। দেখি তো এখান থেকে কিছু করা যায় কিনা, এখান থেকে দেখি কিছু করা যায় কিনা। তাহলে 2 নম্বর এফ কে এটা ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। তাহলে এফ কে এটা ইকুয়াল টু মিউ কে, আর সমান সমান এই যে আর সমান সমান এফ সাইন 30 প্লাস এমজি। এফ সাইন 30 প্লাস এমজি মান বসে দাও। এফ কে এর মান বসালে এফ কে এর মানটা গিভেন 12, মিউ কে এর মানটা চাই এফ সাইন 30। তো এফ এর মানটা ওই যে একটু আগে বের করছি 42.723, 42.723। সাইন 30 হাফ, সাইন 30 মানে হাফ। তারপরে এমজি, এম হচ্ছে 10 আর জি হচ্ছে 9.8। দেখি তো এখান থেকে মিউকের মানটা কত আসে। সূত্র জানা থাকলে তোমার কে আটকায় রাখবে। 0.1 আসছে নাকি, দেখো তো 0.1 আসছে কিনা। হ্যাঁ, তাহলে এইটা আর একটা অ্যান্সার। ঠিক আছে, 0.100, দ্যাট মিন 0.1ই তো হয়ে গেছে। 1 আর 2 ডান, 1 আর 2 ডান। ওকে, এইবার আমাদের বলছে একই বলে একই কোণে টানা হলে ত্বরণ বেশি নাকি কম হবে। আচ্ছা, এবার টানবো ভাই, এবার টানবো। তাহলে টানলে তো আর ঠেলার সূত্র না, তাহলে টানলে একটু চিত্র আঁকি। অনেক মনে করো পণ্ডিত, ঠিক আছে, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, হ্যাঁ, তারা কি করে চিত্র ছাড়া ম্যাথ করতে যায়, গিয়ে মনে করো মাঝ পথে হ্যাঁ ল্যাপটাই পড়ে। তুমি কিন্তু খবরদার ওই কাজ করবা না, ঠিক আছে। বেশি পণ্ডিতি করা যাবে না, চিত্র ছাড়া ম্যাথ করা যাবে না, কিন্তু চিত্র আঁকবা সুন্দর করে, বুঝে বুঝে ম্যাথ করবা। আলফা তো কি বলা আছে, একই বলে একই কোণে টানা হচ্ছে, অর্থাৎ 30 ডিগ্রি কোণে এই যে বল 42.723 এই বলেই টানা হচ্ছে এফ এর মানটা। নিচের দিকে ওজন এমজি, এই যে টানা বল, দেখো এই যে টানা বল দেখাইছি এফ। তাহলে এফ কে আমরা দুটো উপাংশে ভেঙে ফেলবো, উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া আর, এফ কে দুটো উপাংশে ভাঙবো। তো এই দিক বরাবর একটা উপাংশ হচ্ছে এফ কজ আলফা, আর এই দিক বরাবর একটা উপাংশ এটা হচ্ছে এফ সাইন আলফা। এফ সাইন আলফা, এই এফটা কাটা। তাহলে এফ কজ আলফার বিপরীত দিকে ফ্রিকশন, এফ কজ আলফার বিপরীত দিকে ফ্রিকশন। কোন ফ্রিকশন? এফ কে, ঠিক আছে, এফ কে। এই তো ঘটনা। তাহলে এই হচ্ছে ঘটনা। আর সমান সমান বা আর প্লাস এফ সাইন আলফা, এটার সমান সমান এমজি। ওকে, আর ডানে সমান সমান বামে, কিন্তু ডানে সমান সমান বামে তো হবে না, কারণ চলতেছে এইদিকে গতি। সো এফ কজ আলফা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, এফ কজ আলফা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তো কি বের করতে পারে, একই বলে একই কোণে টানা হলে ত্বরণ বেশি নাকি কম হবে, ত্বরণের মানটা বের করতে বলছে। তাহলে এফ কজ আলফা মাইনাস এফ কে, আচ্ছা এফ কে, এই এফ কে এর মান হচ্ছে 12 নিউটন, বসে দাও। এফ কে এর মান 12 নিউটন, বসে দাও। কি বসাবা? এফ কে এর মান 12 বসাবা, বলো। না না, খবরদার, এফ কে এর মান 12 আগে ঠেলার সময় ছিল, টানার সময় ঘর্ষণ বল যে 12ই আছে, কে তোমার বললো? এবং গত ক্লাসে আমি তোমার শিখাইছি টানলে ঘর্ষণ বল কমে যায় আর ঠেললে ঘর্ষণ বল বেড়ে যায়, মনে পড়ে? তাহলে খবরদার এখানে কিন্তু এই ভুলটা করা যাবে না, ঠিক আছে, এই ভুলটা করা যাবে না। যারা এই ভুল অলরেডি করে ফেলতে গেছিলা তাড়াতাড়ি তবা করে নাও।
টানলে আর ঠেললে দুই ক্ষেত্রে আলাদা আলাদা ফ্রিকশন ফোর্স, একই ফ্রিকশন ফোর্স না। তাহলে এফ কজ আলফা মাইনাস এফ কে, এই এফ কে মানে মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর, দেখো আর আলাদা তো, আগে আর সমান সমান এফ সাইন 30 প্লাস এমজি, এবার আর সমান সমান এমজি মাইনাস এফ সাইন আলফা, বুঝতে পারছো? তাহলে এফ কজ আলফা মাইনাস এফ মিউ কে ইন্টু আর ইকুয়াল টু এম এ। তাহলে আমাদের লাগবে এ, তাহলে এম এ ওইটাকে আগে আনি, হ্যাঁ এটাকে নিয়ে এফ কজ আলফা মাইনাস মিউ কে ইন্টু আর, আর মানে এমজি, আর মানে এমজি মাইনাস এফ সাইন আলফা। তাহলে আসো মান বসাই, এম এর মান 10, এর মানই তো বের করতে চাই। এফ এর মান একই বল 42.723, তারপরে কজ আলফা একই কোণ 30, মিউকে এর মান, মিউকে কিন্তু চেঞ্জ হবে না, এটা তো রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক, এটা তো কনস্ট্যান্ট। তাহলে মিউকে হবে 0.1, এমজি 10 গুণ 9.8 মাইনাস এফ এর মান 42.723 সাইন আলফা সাইন 30। দেখো তো ভাই এর মান কত আসে, 2 পয়েন্ট অবশ্যই 5 এর বেশি আসবে, করো করো করো, 2.93, ইয়েস 2.93, হ্যাঁ হয়েছে 2.93 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো তো ত্বরণ বেশি হয়েছে না কম হয়েছে? ত্বরণ বেশি, ত্বরণ বেশি। তাহলে গতিশীল করলে আগের চেয়ে ভালোভাবে গতিশীল করা যাবে নাকি একটু কঠিন হবে ব্যাপারটা, বলো? ত্বরণ বেশি, তাহলে ব্যাপারটা সহজ না কঠিন? দেখো একই বলে ওই একই রাস্তায়, দেখো খুব মজার ব্যাপার, সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে, মনে করো বলবে যে দুইজন, একজনের নাম ধরো আবুল আর একজনের নাম ধরো বাবুল, দুইজন যাচ্ছে তলের উপর দিয়ে, একজন মনে করো একটা ট্রলিকে ঠেলে নিয়ে যাচ্ছে আর একজন টেনে নিয়ে যাচ্ছে। তো প্রশ্ন করবে কে বেশি বুদ্ধিমান, গাণিতিকভাবে যাচাই করো, বুঝলা? কে বেশি বুদ্ধিমান গাণিতিকভাবে যাচাই করো। তাহলে যে টেনে নিয়ে যাচ্ছে সে বেশি বুদ্ধিমান, কারণ তার ক্ষেত্রে ত্বরণ বেশি হবে, সে সহজে গতিশীল করতে পারবে, তার বেগটা দ্রুত বৃদ্ধি পাবে। ওকে, কে বেশি বুদ্ধিমান? অপূর্ব ভাই বেশি বুদ্ধিমান, পাগল। তাহলে ত্বরণ বেশি, এটা হচ্ছে সহজ। ওকে গুড। এরকম কিন্তু সৃজনশীল প্রশ্ন দিবে যে ঠেলা অপেক্ষা টানা যে সহজ, এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ওকে ঠিক আছে, বুঝলাম বুঝলাম বুঝলাম। তাহলে চলো আর একটা ছোট্ট ম্যাথ করে ফেলি, খুবই ছোট্ট একটা ম্যাথ। 6 নম্বর, 6 বলা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এখানে একটা কথা মনে পড়লো, এখানে আমি একটা কথা মিস করে গেছি, এটা বলা উচিত ছিল। এখানে দেখো এই ম্যাথটা, প্রথম যে ম্যাথটা করছিলাম না, এটা 1200 কেজি ভরের গাড়ি দিছি। বলো তো 1200 কেজি ভরের গাড়ির জন্য যদি কোণ এইটা হয়, তাহলে 2400 কেজি ভরের গাড়ির জন্য কোণটা কত হবে? সেম, এই যে বুঝে গেছে হোসেন আহমেদ, বুঝে গেছে, হ্যাঁ সেম হবে। ওখানে 1200 কেজি নাকি 2 কেজি নাকি 10 কেজি, এর উপর কিছু নির্ভর করে না। দেখো তো নির্ভর করে নাকি, tan θ = μs। তাহলে মনে করো একটা হেলানো তল, ওই হেলানো তলে একটা 1200 কেজি ভরের গাড়ি আছে আর একটা 12 কেজি ভরের ছোট্ট গাড়ি আছে। তাহলে হেলানো তলের কোণের মানটা যখন এর চেয়ে বেশি হবে, তখন ওই 1200 কেজি ভরের গাড়ি হোক আর 2 কেজি ভরের গাড়ি হোক, যেটাই হোক, কোনোটাই কিন্তু স্থির থাকবে না, দুটোই কিন্তু গড়ায় পড়ে যাবে। মনে আছে? ওকে বুঝলাম। তাহলে দেখো 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি রাস্তার ঘর্ষণের জন্য কত দূরত্ব অতিক্রম করে থেমে যাবে? কত দূরত্ব অতিক্রম করে থেমে যাবে? রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.15। বলো পারা যাবে? বলো চলো ঘর্ষণ নাকি স্থিতি ঘর্ষণ, আগে এটা বুঝে বুঝে বলো। গতিশীল আছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে গতিশীল থেকে থেমে যাবে, তাহলে গতি আস্তে আস্তে কমবে 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 কমতে 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 থেমে যাবে। তাহলে এই হচ্ছে গাড়িটা গতিশীল অবস্থায় ছিল, ছিল। তাহলে আস্তে 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 থেমে যাচ্ছে, কেন থেমে যাচ্ছে?
কি কারণে থেমে যাচ্ছে? ঘর্ষণের কারণে। রাস্তায় ঘর্ষণ আছে তাই থেমে যাচ্ছে, রাস্তায় ঘর্ষণ আছে তাই থেমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো তো, এর ওজন নিচের দিকে mg, এর তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে r, আর এর গতি আছে, বেগ আছে, তো সেই বেগটা ভাইয়া ভি, বেগ, বেগ হচ্ছে ভি। এই ভি এর মানটা হচ্ছে, বা এটাকে আমরা আদি বেগ বলি যেহেতু এটা আদি বেগ, ইউ, এটা হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার। তাহলে রাস্তায় ফ্রিকশন আছে, ফ্রিকশন গতির বিপরীতে কাজ করতেছে। এই যে গতির বিপরীতে এই দিক বরাবর ফ্রিকশন কাজ করতেছে, ফ্রিকশন, এই ফ্রিকশন কাজ করে, দেখো ফ্রিকশন কাজ করে আস্তে 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 গাড়িটাকে থামাই দিছে, গাড়িটাকে এক সময় থামাই দিছে, ফ্রিকশন কাজ করে গাড়িটা ধরো এখানে নিয়ে থামাই দিছে, শেষ বেগ 0 হয়ে গেছে। কত দূরত্ব অতিক্রম করে গাড়িটা থেমে গেছে, এই এস এর মানটা আমাদের বের করা দরকার। ওকে, এস এর মানটা আমাদের বের করা দরকার। তাহলে তুমি দেখো, শেষ বেগ 0, আদি বেগ ইউ, এস এর মান বের করতে হবে, কেউ লিখবা না আগে। তাহলে ভাই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ত্বরণ না মন্দন, আদি বেগ ইউ 36, আস্তে 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 থেমে গেছে, তাহলে ভি হচ্ছে 0। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। ওকে, যেহেতু মন্দন, তাহলে দেখো ভি এর মান হচ্ছে 0, ইউ এর মান 36, তো 36 কিলোমিটার/আওয়ার আছে, তো 36 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার/সেকেন্ড করা উচিত। তাহলে 36 গুণ 1000, 36 গুণ 1000 ভাগ 3600, ভাগ 3600, তাহলে 0 0 কাটাকাটি, 36 36 কাটাকাটি, তাহলে 10 মিটার/সেকেন্ড, তাই না? 10 মিটার/সেকেন্ড। তাহলে ইউ হচ্ছে 10 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এস, এর মান পাইলে এস এর মান পাওয়া যাবে, এর মান পাইলে এস এর মান পাওয়া যাবে। ঠিক আছে, ক্লিয়ার? হবে না দাদা, কেন হবে না? এর মান পাইলেই মন্দন, ভুল না, থামো, মানে এই হচ্ছে ওই যে রাখালের মতো অবস্থা হয়েছে। -2as, এর মানটা বের করতে হবে, মন্দন বের করতে হবে। ঠিক আছে, মন্দন বের করতে হবে, এর মানটা বের করতে হবে। দেখো এর মানটা আমাদের বের করতে হবে, এর মানটা বের করলে কিন্তু কাজ শেষ। তাহলে ভালো করে বুঝিও, নিচের দিকে mg, উপরের দিকে অভিলম্বিক প্রতিক্রিয়া r। তাহলে এই গাড়িটাকে আমি ব্রেক দিয়ে থামাইনি। তুমি গতিবিদ্যার অধ্যায় যে ম্যাথগুলো করছিলা ওইগুলাতে করছিলা কি ব্রেক দিয়ে থামানো হলো, তো ব্রেক দিয়ে থামানো হলে ব্রেক জনিত বল এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ লিখতা, কিন্তু ওই ব্রেক ট্রেক দিয়ে থামানো হয়নি। তাহলে থামছে কেন? কি কারণে থামছে? কি কারণে থামছে? ঘর্ষণ থামাইছে। তাহলে এই যে থামানোর জন্য দায়ী যে বলটা, এই যে থামানোর জন্য দায়ী বল, থামানো বল, এই যে এফ ইকুয়াল টু এম এ, মন্দন সৃষ্টিকারী যে বলটা, সেই বলটা এবার কে? সেটা কি ব্রেক জনিত বল? সেটা কি ব্রেক জনিত বল? না। তাহলে সেই বলটা কে? ফ্রিকশন। তাহলে থামাইছে কে? ফ্রিকশন থামাইছে, এই দিক বরাবর ফ্রিকশন থামাইছে। এই ফ্রিকশনের কারণে দেখো উপরের দিকে আর নিচের দিকে এমজি, আর এই দিক বরাবর আছে ফ্রিকশন, কারণ গাড়ির গতি এই দিকে, এই দিক বরাবর ফ্রিকশন, আস্তে আস্তে ফ্রিকশনের কারণে বেগ কমতে 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 0। তাহলে বাধাদানকারী যে বলটা, সেই বলটা আসলে কে? সেই বলটা আসলে ফ্রিকশন। তাহলে এখানে এই বড় হাতের এফ এর জায়গায় বসাবো এফ। তো কোনটা, এফ এস না এফ কে? সরি, আমি এখানে এফ এস লিখে ফেলছি, এটা এফ কে হবে, অবশ্যই এফ কে, অবশ্যই এফ কে। তাহলে এটা হচ্ছে এফ কে, এটা ইকুয়াল টু এম এ। এইবার সবাই বোর্ডে দেখাও, এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর ইকুয়াল টু ভাইয়া এম এ। আবার বোর্ডে দেখাও, মিউ কে ইন্টু আর, মানে এই যে দেখো আর সমান সমান লেখা আছে, উপরে সমান সমান নিচে, তাই না? আর সমান সমান কত? আর সমান সমান তো এমজি, আর সমান সমান তো এমজি। তাহলে মিউ কে ইন্টু আর, আর সমান সমান এমজি এম এ, এম এম কাটাকাটি, তাহলে অতএব এ এর মানটা বের করবা। মিউকের মান কত? মিউকের মান হচ্ছে 0.15, জি এর মান কত? 9.8, তাহলে 0.15, জি এর মান 9.8। তাহলে যে মন্দনটা প্রযুক্ত হবে, এই যে মন্দন 1.47, ঠিক আছে, মন্দন সৃষ্টিকারী বলটা ফ্রিকশন, তাহলে মন্দন যেটা প্রযুক্ত হবে সেটা হচ্ছে 1.47 মিটার/সেকেন্ড স্কোয়ার। নাও এবার নিয়ে এখানে বসাই দাও, শেষ হয়ে গেল, 1.47। তাহলে অতএব 10 স্কোয়ার ভাগ 2 ইন্টু 1.47, 10 স্কোয়ার ভাগ 2 ইন্টু 1.47। অতএব এস হচ্ছে, দেখো তো 34.01 মিটার আসছে কিনা, 013 মিটার আসছে কিনা দেখো। ঠিক আছে, ক্লিয়ার? না না না, ভুল হয় নাই, তোলো তোলো তোলো। দাদা ঘুম আসতেছে,
ঘুম আসলে চোখে পানি দাও। তাহলে গাড়িটাকে থামানোর জন্য দায়ী বলটাকে ফ্রিকশন। তাহলে ফ্রিকশন থামাইছে, তাহলে দায়ী বল এফ ইকুয়াল টু এম এ, বন্ধন সৃষ্টিকারী বল এফ ইকুয়াল টু এম এ, সেই এফ এর মানটা হবে ফ্রিকশন ফোর্স। শেষ। ওকে 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 ওকে। দাদা ভাত খাইছেন? না ভাত খাইনি এখনো, পড়াতে থাকেন। ওকে, তাহলে এবার তোমাদের তোলো তোলো, এটা তোলো দেখি। আসার সময়কে তো পাঠাইছে দেখি, গুগল ড্রাইভ, মেকানিক্স উইদাউট সলভ, উইদাউট সলভই দেখি। তাহলে হোমওয়ার্ক দিই তোমাদের, দেখি ফ্রিকশনের ম্যাথ এখানে প্র্যাকটিস শিটে কোনটা কোনটা দেওয়া আছে আমি একটু দেখি। ফ্রিকশন কই? পাইছি। তোমরা করবা হচ্ছে হোমওয়ার্ক 104, 104, একশো নয়, একশো ছয়, একশো কুড়ি, একশো চব্বিশ, ঊনষাট। ম্যাথগুলো এত উল্টা পাল্টা করে সাজাইছে কেন এরা?
উম, উম, উম। কেন এর তো উল্টা পাল্টা করে সাজাইছে? 79। একশো 14টা পারলে করিও। হুম, এই যে এই কটাই, এই ঘর্ষণ রিলেটেড ম্যাথ আছে এই কটা। ঠিক আছে দাদা, আর কয়টা দেন? এই কটা ঘর্ষণ রিলেটেড ম্যাথ, আজকের টপিক রিলেটেড ম্যাথ এই কটা। এর বাইরে এই টপিক রিলেটেড ম্যাথ তো নাই ভাই প্র্যাকটিস শিটে। দাদা প্র্যাকটিস শিট টপিক ওয়াইজ সাজাতে বলেন। হ্যাঁ, টপিক ওয়াইজ সাজাতে বলবো, তাই তো এরকম কাজ যে করছে এগুলো আমি দেখি না তো, বুঝলাম। আচ্ছা, আমি প্র্যাকটিস শিট থেকে বলবো টপিক ওয়াইজ সাজাইতে। আগের জিনিস পরে, পরের জিনিস আগে, এইভাবে সাজাইছে কেন? কৌণিক গতির ম্যাথ আগে দিয়েছে। হুম হুম হুম। আচ্ছা, এটা নতুন করে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে, সমস্যা নেই, বলে দিব না। একশো এক করবা, 101, 101, 101, 102, 101, 102, 109 দিয়েছি, হ্যাঁ 9 দিয়েছি। একশো আট কি দিয়েছি? 108, ইয়েস 108 করবা, 108। 121, 100, ও না সরি 121 না, 121 না, 121 না, 124 দিয়েছি, হ্যাঁ। ওকে, এই কটা করবা, এই কটা হচ্ছে ঘর্ষণের ম্যাথ। করো তোমরা, ট্রাই করো, না পারলে আমি করে দিব। এই কটা তোমরা ট্রাই করো, না পারলে তো আমি আছি। ঠিক আছে দাদা, রাজশাহীতে অফলাইন এক্সাম হবে কবে থেকে? রাজশাহীতে অফলাইনে এক্সাম হবে কবে থেকে? কবে থেকে এক্সাম মানে এক্সাম তো হয় ওদের। দাদা আপনার কাজ ক্ষমতা শক্তির আর্কাইভ ক্লাস করলে কি হবে? হ্যাঁ আপাতত হবে, কিন্তু ওখানে আরো অনেক কিছু পড়ানো যায়, পড়াবো আমরা। তুমি আপাতত আর্কাইভ ক্লাস করো, সমস্যা নাই। পরীক্ষা পরীক্ষা তোমার কলেজ পরীক্ষা পাস হয়ে যাবে।